যেদিন তাদের বাবার উইল পড়া হল সেদিন তার দাদারা নিজেদের মধ্যে বিশাল এক ভাগ করে নিল। সে পেল একটি বুড়ো ঘোড়া, যাকে কেউ চাইত না। উইল পাটকারী উকিলের সামনেই তারা তাকে নিয়ে ঠাট্টা তামাশা করল। তারা তাকে পরিবারের নিকর্মা বলে ডাকল। তারা এটা জানত না যে ওই প্রাণীটির কাছে এমন কিছু লুকিয়েছিল যা তার বাবা ৩০ বছর ধরে গোপন রেখেছিলেন। আর যখন সে সেটা খুঁজে বের করবে, তখন তারা নিজেদের প্রতিটি হাসির জন্য অনুতপ্ত হবে। যেদিন দুন উপত্যকার সবচেয়ে ধনী ব্যক্তি শেঠ ধনরাজ সিং রাজপুতকে সমাহিত করা হল, আকাশ এমনভাবে কাঁদছিল যেন সেও শোক পালন করছে। ৩ দিন পর তার ৪ সন্তান উইল শোনার জন্য উকিল সাহেবের সামনে বসল। নন্দিনী, সবার ছোট, দরজার সবচেয়ে দূরের চেয়ারটিতে বসেছিল। সে জানত না যে সেই দুপুর তার জীবন চিরতরে বদলে দেবে। মোটা চশমা পরা, সাদা চুলের উকিল সাহেব একটি সিল করা খাম খুললেন এবং পড়তে শুরু করলেন। বড় ছেলে রাজেশ পেল ২০০ একর উর্বর জমি এবং প্রধান ব্যাংক অ্যাকাউন্টগুলো। মেজ ছেলে মোহন পেল সমস্ত দুগ্ধবতী গবাদি পশু, লাখ লাখ টাকার ১৫০টিরও বেশি পশু। একমাত্র মেজ মেয়ে প্রিয়া পেল ৩০টি নিবন্ধিত ঘোড়ার সাথে শুদ্ধ জাতের ঘোড়ার ব্যবসা এবং প্রধান ফার্ম হাউসের সুযোগ সুবিধা। আর আমার মেয়ে নন্দিনীকে? উকিল সাহেব নিচু স্বরে পড়লেন, আমি তুফানকে দিচ্ছি। রাজেশ সবার আগে হাসল। সে খোলা হাত দিয়ে মেঝেতে থাপ্পড় মেরে এমন এক অট্টহাসি দিল যা অফিসের দেওয়ালে প্রতিধ্বনিত হতে থাকল। মোহন এক অবজ্ঞাসূচক হাসি নিয়ে চেয়ারে হেলান দিয়ে বসল। পাগল ঘোড়া, ব্যাস এইটুকুই, রাজেশ নিজেকে সামলাতে না পেরে বলল। প্রিয়া নন্দিনীকে এক শীতল ও হিসেবি নজরে দেখল। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি যে ওটা বুড়ো হয়ে মরার আগেই মাংসের জন্য বিক্রি করে দাও, না হলে তোমাকে ওর সৎকারের খরচ বইতে হবে। মোহন সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, বাবা সবসময় জানতেন যে তুমি পরিবারের নিকর্মা, তাই তিনি তোমাকে এমন জিনিস দিয়েছেন যা কোনো কাজের নয়। উকিল সাহেবকে ৩ বার শান্ত হওয়ার জন্য বলতে হলো। নন্দিনীর মনে হচ্ছিল তার দম বন্ধ হয়ে আসছে। সে কাঁদল না, কোনো উত্তরও দিল না। সে স্থির হয়ে বসে রইল যখন তার ভাই বোনেরা দলিলে সই করছিল এবং এমন সব সম্পত্তি ভাগ করে নিচ্ছিল যেগুলোর অস্তিত্ব সম্পর্কেও সে জানত না। যখন সে সেই অফিস থেকে বেরোল, তখন সেই অনাদৃত ঘোড়াটিকে নিয়ে যাওয়ার মতো টাকাও তার কাছে ছিল না। তার নিজের বাড়ি ছিল না, কোনো সঞ্চয়ও ছিল না। তার কাছে শুধু সেই শেষ কথাগুলো সম্বল ছিল যা তার বাবা হাসপাতালে ফিসফিস করে বলেছিলেন, এমন কথা যা সেই সময় সে বুঝতে পারেনি। ওর যত্ন নিও, যেমন আমি তোমার যত্ন নিয়েছি, আর ও তোমাকে সেটা দেখাবে যা অন্য কেউ দেখতে পায় না। নন্দিনী বৃষ্টির মধ্যে ৩ কিলোমিটার হেঁটে সেই ফার্ম হাউসে পৌঁছালো যেখানে তুফান গত ১০ বছর ধরে থাকছিল। ঘোড়াটি অন্য পশুদের থেকে আলাদা একটি খোঁয়ারে ছিল, যেন সে কোনো ছোঁয়াচে রোগ যাকে কেউ স্পর্শ করতে চায় না। ওটা ছিল বিশাল অন্ধকার গায়ে রঙের এক ঘোড়া, যার শরীর পুরনো ক্ষতচিহ্নে ভরা। তার বয়স ছিল ১৮ বছর এবং তার এমন এক কুখ্যাতি ছিল যে কেউ ভয় পেয়ে যেত। সে ৩ জন পেশাদার প্রশিক্ষককে লাথি মেরেছিল, একজন পশু চিকিৎসককে কামড়েছিল এবং কাঠের বেড়া কাগজের মতো ভেঙে ফেলেছিল। ফার্ম হাউসের কর্মীরা তাকে শয়তান বলত এবং পাশ দিয়ে যাওয়ার সময় কপালে হাত ঠেকাত। নন্দিনী তাকে খোয়াড়ের বাইরে থেকে দেখল। প্রাণীটি তাকে অবিশ্বাস ভরা চোখে দেখল, ফুসতে ফুসতে কান পিছনের দিকে করে নিল, যেন সে আক্রমণ করার জন্য প্রস্তুত। নন্দিনী বিটিয়া, পিছন থেকে আওয়াজ এলো। ওটা কিশোর কাকা ছিলেন, তার বাবার পুরনো প্রধান কর্মচারী। তার বয়স ছিল ৭০ বছর। দশকের পর দশক কাজ করে কোমর ঝুঁকে গিয়েছিল এবং হাতগুলো ছিল শক্ত। কিশোর কাকা, আপনি এখানে? অবাক হওয়ার কিছু নেই বিটিয়া। তোমার বাবা আমাকে বলেছিলেন যে তুমি যখন তাকে নিতে আসবে তখন আমি যেন এখানেই থাকি। নন্দিনী ভ্রু কুঁচকাল। বাবা জানতেন আমি আসব? কিশোর কাকা ধীরে ধীরে মাথা নাড়লেন। শেঠ ধনরাজ সিং অনেক কিছুই জানতেন। তিনি মরার আগে আমার কাছে একটা আবদার করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার তোমাকে সাহায্য করা উচিত, কিন্তু যতক্ষণ না তুমি নিজে ওটা খুঁজে বের করছো ততক্ষণ আমি তোমাকে বলতে পারবো না যে কেন। এটা জানার জন্য যে বুড়ো তুফানের দিকে তাকালো। এটা আমার পক্ষে প্রকাশ করা সম্ভব নয়, তবে আমি প্রাণীটিকে নিয়ে যেতে তোমাকে সাহায্য করতে পারি। আমার কাছে একটি পিকআপ ট্রাক এবং একটি ট্রেলার আছে, আর আমি এক টুকরো লিজ নেওয়া জমি জানি যেখানে তুমি থাকতে পারো, যতক্ষণ না তুমি কোনো ভালো জায়গা পাচ্ছ। নন্দিনী কিছুই বুঝতে পারছিল না। তার বাবার নির্দেশ ছিল কিশোর কাকা যেন তাকে সাহায্য করেন, আর একটি ঘোড়া যাকে সবাই তুচ্ছ জ্ঞান করছিল তা এমন কিছু লুকিয়ে রেখেছিল যা তাকে নিজেকেই খুঁজে বের করতে হবে। উত্তরহীন প্রশ্নগুলো জমা হচ্ছিল। বাবা এসব কেন করবেন? কিশোর কাকা শুধু জবাব দিলেন, কারণ তিনি তোমাকে তোমার নিজের চেয়েও বেশি ভালো জানতেন। লিজ নেওয়া জমিটি ছিল
গ্রামের এক প্রান্তে একটি ছোট টুকরো, যেখানে বিদ্যুৎ বা জলের ব্যবস্থা ছাড়াই টিন শেডের একটি ঘর ছিল। এটি কিশোর কাকার এক দূর সম্পর্কের ভাইয়ের ছিল, যে উত্তর দিকে কাজ করতে গিয়েছিল এবং বহু বছর আর ফিরবে না। নন্দিনী তুফানকে পুরনো কাঠ এবং ত্রিপল দিয়ে তৈরি এক অস্থায়ী আস্তাবলে রাখল। প্রথম দিনটি ছিল এক বিপর্যয়, এবং ঘোড়াটি এত জোরে বেড়ায় লাথি মারল যে 3টি তক্তা উড়ে গেল। এক প্রতিবেশী চিৎকার করতে করতে এলো, যদি ওই জানোয়ারটা আবার পালায় তবে আমি পুলিশ ডাকব। তুমি কি অন্য কারোর সম্পত্তিতে এক বিপজ্জনক প্রাণীকে নিয়ে আছো? নন্দিনী ক্ষমা চাইল। সে বেড়া মজবুত করার প্রতিশ্রুতি দিল। লোকটি চলে না যাওয়া পর্যন্ত সে চোখের জল চেপে রাখল। সেই রাতে সে নিজের জ্যাকেটকে বালিশ বানিয়ে টিনের ঘরের মেঝেতে শুয়ে পড়ল। ফাটল দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছিল। বাইরে তুফান আস্তাবলের দেওয়ালে এমনভাবে আঘাত করছিল যেন সে সারা দুনিয়াকে ধসিয়ে দিতে চায়। রাত 3টের সময় নন্দিনী আর সহ্য করতে পারল না। সে এক কোণে বসে পড়ল এবং তার বাবার শেষকৃত্যের পর প্রথমবারের মতো ডুকরে কেঁদে উঠল। সে উকিলের অফিসে হওয়া অপমানের জন্য কাঁদল। সে সেই বছরগুলোর কথা ভেবে কাঁদল যা সে শেঠ ধনরাজ সিংহের সেবায় কাটিয়েছিল, যখন তার দাদারা কেবল টাকা চাইতে আসত। সে কাঁদল কারণ সে বুঝতে পারছিল না কেন তার সাথে এমনটা হল। যখন সে শান্ত হল, সে আস্তাবলের দিকে তাকাল। তুফান শান্ত হয়ে গিয়েছিল। এক মুহূর্তের জন্য তার মনে হল প্রাণীটি তার কান্না শুনে ফেলেছে। তুমি কি লুকিয়ে রেখেছ? সে অন্ধকারে ফিসফিস করে বলল। বাবা কেন তোমাকে আমার জন্য বেছে নিলেন? ঘোড়াটি উত্তর দিল না, কিন্তু নন্দিনী সেই মুহূর্তেই বুঝতে পারল যে সে হার মানবে না। গর্ব বা জেদের কারণে নয়, বরং তার বাবার কথার মধ্যে এমন কিছু ছিল যা তাকে বলছিল যে এই গল্পে আরও অনেক কিছু বাকি আছে, এবং সেটা খুঁজে বের করবেই, এমনকি যদি তাকে সবকিছু হারাতেও হয়। 3 মাস আগে শেঠ ধনরাজ সিং রাজপুত হাসপাতালের বিছানায় শুয়েছিলেন, মেশিনের সাথে যুক্ত হয়ে, যা তার দুর্বল হৃদয়ের প্রতিটি স্পন্দন মাপছিল। ডাক্তাররা কয়েক সপ্তাহের আয়ু জানিয়েছিলেন। তার বড় সন্তানরা মাঝে মাঝে আসত, কাগজে সই করত এবং করিডোরে দাঁড়িয়ে সম্পত্তি ও উত্তরাধিকার নিয়ে ফোনে কথা বলত। নন্দিনী একাই ছিল যে প্রতিদিন সকাল 7টায় আসত এবং রাতে নার্সরা তাকে চলে যেতে বাধ্য করা পর্যন্ত থাকত। সেদিন শেঠ ধনরাজ সিং সাধারণের চেয়ে বেশি সজ্ঞান ছিলেন। তিনি নন্দিনীকে দরজা বন্ধ করে কাছে আসতে বললেন। তুমি কি জানো আমি তুফানকে কখনো কেন বিক্রি করিনি? তিনি কর্কশ্বরে জিজ্ঞাসা করলেন। আপনি আমাকে কখনো বলেননি বাবা? কারণ ওই ঘোড়াটি আমার যে কোনো জমির চেয়ে বেশি মূল্যবান, গবাদি পশুর চেয়ে বেশি, ব্যাংক অ্যাকাউন্টের চেয়ে বেশি, কিন্তু কেবল তার জন্যই যে তাকে ঠিকভাবে দেখতে জানে। নন্দিনী বুঝতে পারল না। বাবা, ওই ঘোড়াটাকে 10 বছর ধরে কেউ বশ করতে পারেনি। সবাই বলে ও পাগল। শেঠ ধনরাজ সিং দুর্বলভাবে হাসলেন। সবাই সেটাই দেখে যা তারা দেখতে চায়। তুমি সবসময় সেটাই দেখো যা অন্যেরা অগ্রাহ্য করে। এই কারণেই আমি ওটা তোমাকে দিচ্ছি। বাবা, আমার ঘোড়ার দরকার নেই, আমার। তিনি তাকে মাঝপথেই থামিয়ে দিলেন। নিজের শেষ শক্তি দিয়ে তার হাত শক্ত করে ধরে বললেন, ওর যত্ন নিও, যেমন আমি তোমার যত্ন নিয়েছি। আর ও তোমাকে সেটা দেখাবে যা অন্য কেউ দেখতে পাবে না। আমাকে কথা দাও। আমি কথা দিচ্ছি, কিন্তু আর যখন তুমি সেটা খুঁজে পাবে, তখন তুমি বুঝতে পারবে আমি কেন এমনটা করেছি। তুমি সব বুঝতে পারবে। শেঠ ধনরাজ সিং চোখ বন্ধ করলেন। নন্দিনী ভাবল তিনি ঘুমিয়ে পড়েছেন, কিন্তু তারপর তিনি ধীরে ধীরে একটি লরি বা ঘুমপাড়ানি গান গাইতে শুরু করলেন, ঠিক সেই গানটি যা তিনি তাকে ছোটবেলায় শোনাতেন। 20 বছর পর নন্দিনী সেই গান শুনল। গান শেষ করে শেঠ ধনরাজ সিং শেষবারের মতো তার হাত টিপলেন। গানটা মনে রেখো বেটি, তুফানও ওটা জানে। 2 সপ্তাহ পর সেই জমিতে থিতু হওয়ার পর নন্দিনী দেখল ধুলো উড়িয়ে একটি লাক্সারি পিকআপ ট্রাক আসছে। গাড়িটি থামার আগেই সে ওটাকে চিনে ফেলল। ওটা প্রিয়া ছিল। তার বোন হাই হিল জুতো পরে নামল, যা মাটিতে দেবে যাচ্ছিল। সে রোদ চশমা পরেছিল, যদিও আকাশ মেঘলা ছিল। প্রিয়া এমন এক হাসি দিল যা তার চোখ পর্যন্ত পৌঁছাল না। আমি তোমাকে একটা প্রস্তাব দিতে এসেছি, সে কুশল বিনিময় ছাড়াই বলল। ঘোড়াটার জন্য 1000 টাকা, ওটা ওর দামের চেয়েও বেশি, কিন্তু তোমাকে এভাবে থাকতে দেখে আমার দয়া হচ্ছে। নন্দিনী তুফানকে সেই ঘাস খাওয়াচ্ছিল যা সে নিজে কেটেছিল। সে ফিরে তাকাল না। ওটা বিক্রির জন্য নয়। 1000 টাকা তোমার কাজে আসবে। নিজের দিকে তাকাও নন্দিনী, তোমার কাছে বিদ্যুৎ নেই, জল নেই, তুমি টিন শেড ঘরে থাকছ।
ওই টাকা দিয়ে তুমি কিছু মাসের জন্য একটা ভালো জায়গা ভাড়া নিতে পারবে। আমি বলেছি তো না। প্রিয়া আরও এক ধাপ কাছে এলো। ওই জানোয়ারটা এমনিতেই বুড়ো হয়ে কসাইখানায় যাবে। ওটা বুড়ো, আক্রমণাত্মক এবং কোনো কাজের নয়। অন্তত আমার কাছে থাকলে ও এক দ্রুত মৃত্যু পাবে। আর তুমি ওকে এখানে না খাইয়ে মারবে, কারণ ওকে খাওয়ানোর মতো তোমার কাছে কিছু নেই। নন্দিনী শেষমেশ ফিরল। তোমার ওই ঘোড়াটার প্রতি এত টান কেন, যার তোমার মতে কোনো মূল্য নেই? প্রিয়া 1 সেকেন্ডের জন্য ইতস্তত করল। আমার ঘোড়াটার জন্য টান নেই, আমার তোর জন্য চিন্তা হয়। আমরা তো বোন। তুমি আমার সাথে কখনো বোনের মতো কথা বলনি। প্রিয়া তার চশমা খুলল। তার চোখগুলো ছিল শীতল। তোমার কাছে ভাবার জন্য 1 সপ্তাহ সময় আছে। তারপর এই প্রস্তাবটা 500 টাকা হয়ে যাবে, আর তারপর কিছুই পাবে না। সে তার ট্রাকে উঠে পড়ল এবং যাওয়ার আগে জানলা দিয়ে চিৎকার করে বলল, ও, আর এটা দেখে নাও যে বুদ্ধিমানরা কেমনভাবে থাকে। সে নন্দিনীর দিকে তার ফোনটা ছুড়ে দিল, যাতে একটি গ্যালারি খোলা ছিল। ঝকঝকে আস্তা বলে 30টি শুদ্ধ জাতের ঘোড়ার ছবি, আর নিচে মেসেজে লেখা ছিল, এদের মধ্যে যে কোনো একটা তোমার পুরো জীবনের চেয়েও বেশি মূল্যবান। 3 দিন পর রাজেশ এলো। প্রিয়ার উল্টো সে হাইওয়ে থেকে পায়ে হেঁটে এলো, কোনো ট্রাক বা ড্রাইভার ছাড়াই। তার বগলের নিচে একটি খয়েরি রঙের খাম ছিল, এবং মুখে এমন এক ভাব ছিল যা বন্ধুসুলভ হওয়ার চেষ্টা করছিল। বোন, তোমাকে দেখে কত ভালো লাগলো। নন্দিনী সেই বেড়া মেরামত করছিল, যা তুফান গতরাতে আবার লাথি মেরে ভেঙেছিল। সে কাজ থামাল না। কি চাও রাজেশ? আমি শান্তিতে এসেছি। সে খামটি তুলে ধরল। দেখো, আমি জানি উইলের ব্যাপারে যা হয়েছে তা তোমার প্রত্যাশা মতো হয়নি, এবং আমি জানি প্রিয়া খুব কঠিন হতে পারে। কিন্তু আমি আলাদা। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার সাহায্য? কিভাবে? রাজেশ খামটি খুলল এবং নোটের বান্ডিল দেখালো। এখানে ঘোড়াটির জন্য নগদ টাকা আছে। প্রিয়া যা দিতে চেয়েছিল তার চেয়ে 5 গুণ বেশি। নন্দিনী হাতুড়ি নামিয়ে রাখল। সে টাকাগুলো দেখল। তার জীবনে সে একসাথে এত টাকা কখনো দেখেনি। এমন একটা ঘোড়ার ওপর এত আগ্রহ কেন, যার কোনো দাম নেই? রাজেশ হাসল, কিন্তু হাসিটা তার চোখে পৌঁছাল না। এটা আগ্রহ নয়, এটা দয়া। বাবা তোমাকে এক অসম্ভব পরিস্থিতির মধ্যে ফেলে গেছেন, এবং আমি তোমাকে সেখান থেকে বের করতে চাই। ওই ঘোড়াটা তোমাকে ডুবিয়ে দেবে নন্দিনী। ওটা তোমার সঞ্চয়, তোমার শরীর, তোমার সময় সব খেয়ে নেবে। ওটা বিক্রি করে দাও, টাকা নাও এবং নতুন করে শুরু করো। আর যদি আমি ওটা বিক্রি করতে না চাই? রাজেশের হাসি মিলিয়ে গেল। সে টাকাগুলো খামে ভরে সাবধানে ওটা বন্ধ করল। তুমি আমাদের কাছে ভিক্ষা করতে শুরু করবে ছোট বোন। ওই প্রাণীটি তোমাকে ধ্বংস করে দেবে। আর যখন তুমি রিক্ত হস্তে রাস্তায় দাঁড়াবে, তখন তোমার এই মুহূর্তটার কথা মনে পড়বে। মনে পড়বে যে আমি তোমাকে একটা পথ দিয়েছিলাম, আর তুমি তা প্রত্যাখ্যান করেছিলে। সে যাওয়ার জন্য ঘুরল, কিন্তু আবার থামল। আরও একটা কথা, কিশোর কাকা, ওই বুড়ো হেডম্যান, ওই লোকটার কাছে এমন সব রহস্য আছে যা কেউ জানে না। তুমি কার সাথে মেলামেশা করছো, সাবধান থেকো। কখনো কখনো যারা খুব বিশ্বস্ত সাজে, তারাই সবচেয়ে বেশি কিছু লুকায়। নন্দিনী তাকে দ্রুত স্পন্দিত হৃদয়ে চলে যেতে দেখল। প্রথমে প্রিয়া তার দয়ার ছদ্মবেশে হুমকি নিয়ে এলো। এখন রাজেশ এলো টাকা এবং কিশোর কাকার কাপারে সতর্কবার্তা নিয়ে। কিছু একটা তো ঘটছিল, এমন কিছু যা তার ভাই বোনেরা জানত, কিন্তু সে জানত না। এক ঝড়ো রাতে আকাশ দুন উপত্যকার উপর এমনভাবে ঝরছিল যা নন্দিনী বছরের পর বছর দেখেনি। হাওয়া টিনের চালের ওপর আছড়ে পড়ছিল। প্রতিটি ফাটল দিয়ে জল চুইয়ে পড়ছিল এবং বজ্রপাতে মাটি কাঁপছিল। তুফান পাগল হয়ে যাচ্ছিল। তার ডাক বজ্রপাতের শব্দের সাথে মিশে যাচ্ছিল। তার লাথিগুলো অস্থায়ী আস্থাবলটি ভেঙে ফেলার হুমকি দিচ্ছিল। নন্দিনী জানত, যদি প্রাণীটি সেই রাতে পালিয়ে যায়, তবে সে তাকে আর কখনো খুঁজে পাবে না। সে একটি টর্চ নিল এবং বৃষ্টির মধ্যে আস্তাবলের দিকে দৌড়াল। যখন সে দরজা খুলল, তুফান তার দিকে উন্মত্ত চোখে তেড়ে এলো। নন্দিনী ঠিক সময় পিছিয়ে গেল, যাতে এমন এক লাথি থেকে বাঁচতে পারে যা তাকে মেরে ফেলতে পারত। শান্ত হও, সে তুফানের গর্জনের ওপর চিৎকার করে বলল। শান্ত হও তুফান। ঘোড়াটি শুনল না। সে আঘাত করা, ফোঁস করা এবং গোল হয়ে ঘোড়া চালিয়ে গেল, যেন সে নিজের চামড়া থেকেই পালিয়ে যেতে চায়। নন্দিনীর হাসপাতালে তার বাবার কথা মনে পড়ল। গানটা মনে রেখো, তুফানও ওটা জানে। কোনো কিছু না ভেবেই সে গাইতে শুরু করল। এটি সেই একই গান ছিল যা শেঠ ধনরাজ সিং তাকে ছোটবেলায় শোনাতেন। বৃষ্টির শব্দে তার গলার আওয়াজ কাঁপছিল, খুব একটা শোনা যাচ্ছিল না, কিন্তু সে গান চালিয়ে গেল। তুফান আঘাত করা বন্ধ করল। তার কানগুলো সামনের দিকে ঝুঁকে এলো। তার চোখগুলো, যা কয়েক সেকেন্ড আগে ভয়পূর্ণ ছিল, এখন শান্ত হয়ে গেল। ঘোড়াটি শেষবারের মতো একবার ফোঁস করে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। নন্দিনী ধীরে ধীরে তার কাছে এগিয়ে যেতে যেতে গান গাইতে থাকল। সে হাত বাড়িয়ে দিল। তুফান কামড়াল না, লাথি মারল না বা পিছিয়ে গেল না। 10 বছরেই এই প্রথমবার সে কাউকে তাকে স্পর্শ করতে দিল। নন্দিনী তার বৃষ্টি ভেজা ঘাড়ের ওপর হাত বুলাল।
প্রাণীটি তার মাথা নিচু করল এবং তার বুকে গুজে দিল। আমার বাবা তোমাকে এই গান শোনাতেন, সে ফিসফিস করে বলল। এই কারণেই তিনি আমাকে এটা শিখিয়েছেন, যাতে তুমি আমার উপর বিশ্বাস করতে পারো। সেই রাতে তাদের মধ্যে কিছু একটা বদলে গেল। নন্দিনী এটা জানত, এবং সে এটাও বুঝতে পারল যে তার বাবা মরার অনেক আগে থেকেই সবকিছুর পরিকল্পনা করে রেখেছিলেন। পরের দিন কিশোর কাকা প্রয়োজনীয় রসদ নিয়ে এলেন, ঘোড়ার খাবারের বস্তা, বেড়া মেরামতের সরঞ্জাম এবং গরম কফির এক ফ্লাস্ক। তিনি নন্দিনীকে আস্তাবলের ভিতরে দেখলেন, সে তুফানকে ব্রাশ করছিল। হে ভগবান, বুড়ো দরজা থেকে ফিসফিস করে বললেন, আমি কখনো ভাবিনি এমনটা দেখব। নন্দিনী ব্রাশ করা না থামিয়ে হাসল। আমার বাবা বলেছিলেন তুফান এটা জানে। কিশোর কাকা ধীরে ধীরে ভিতরে এলেন, যেন তিনি কোনো জাদু ভেঙে ফেলার ভয় পাচ্ছেন। আপনার বাবা বছরের পর বছর ওকে প্রতিদিন এই গান শোনাতেন। একমাত্র তিনিই ওর কাছে যেতে পারতেন। এই ঘোড়াটার কি হয়েছিল কিশোর কাকা? ও এমন কেন হয়ে গিয়েছিল? বুড়ো এক উল্টে রাখা বালতির ওপর বসলেন। তিনি এক লম্বা ও গভীর শ্বাস নিলেন। 10 বছর আগে তুফান ছিল পুরো ফার্ম হাউসের সবচেয়ে ভালো ঘোড়া। তোমার বাবা প্রতিদিন ভোরে ওর ওপর চড়ে বেড়াতে যেতেন। তারা একে অপরে থেকে আলাদা হতে পারতেন না। কিন্তু তারপর কিছু একটা ঘটল, আমি ঠিক জানি না কি। একদিন শেঠ ধনরাজ সিং গম্ভীর মুখে আস্তাবলে এলেন। একা আস্তাবলে ঢুকলেন এবং তুফানের সাথে 3 ঘন্টা বন্ধ হয়ে থাকলেন। যখন তিনি বাইরে এলেন, ঘোড়াটি আর আগের মতো ছিল না। কি হতে পারত কিশোর কাকা? কেউ জানে না। তোমার বাবা কাউকে ওই প্রাণীটির কাছে যেতে নিষেধ করেছিলেন। সবাই যখন বলছিল ওকে মেরে ফেলতে, তখন তিনি ওকে বাঁচিয়ে রাখার জন্য লাখ লাখ টাকা খরচ করেছিলেন। কর্মীরা ভাবত তিনি পাগল হয়ে গেছেন। কিন্তু শেঠ ধনরাজ সিং সবসময় বলতেন, এই ঘোড়াটি পুরো ফার্ম হাউসের চেয়েও বেশি মূল্যবান, এবং কোনো না কোনো দিন কেউ এটা বুঝবে। নন্দিনী ব্রাশ করা বন্ধ করে দিল। পুরো ফার্ম হাউসের চেয়ে মূল্যবান? কিন্তু ওর যদি কোনো রেকর্ড না থাকে, কোনো বংশধর না থাকে, ও প্রতিযোগিতায় অংশ নিতে বা কাজ করতে না পারে, তবে কিশোর কাকা উঠে দাঁড়ালেন। বিটিয়া, আমি তোমার বাবার কাছে ওয়াদা করেছিলাম যে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু আমি এটাও ওয়াদা করেছিলাম, যতক্ষণ না তুমি নিজে ওটা খুঁজে বের করছো, ততক্ষণ আমি তোমাকে কিছু বলবো না। আমি তোমাকে শুধু একটা কথা বলতে পারি, ওই ঘোড়াটিকে ভালো করে দেখো। ওটাকে ঠিক সেইভাবে দেখো যেভাবে তোমার বাবা দেখতেন, ধৈর্যের সাথে, সতর্কভাবে, ভালোবাসার সাথে। ও এমন কিছু লুকিয়ে রেখেছে যা তোমার দাদারা যেন কখনো না পায়। মোহন না বলে কই হাজির হল। তার সাথে আরও 2জন লোক ছিল যাদের নন্দিনী চিনত না। তারা একটি কালো নাম্বার প্লেটওয়ালা পিকআপ ট্রাক থেকে নামল এবং জমির দিকে এমনভাবে এগিয়ে এলো যেন তারাই মালিক। ছোট বোন, মোহন এমন এক হাসি দিয়ে বলল যা হুমকির মতো শোনাচ্ছিল। আমাদের ব্যবসার কথা বলতে হবে। নন্দিনী তাদের এবং আস্তাবলের মাঝে গিয়ে দাঁড়াল। আমার তোমার সাথে কোনো কথা নেই। অবশ্যই আছে, এই জমি বিক্রি হতে চলেছে। আমি এটা কিনব, এবং যখন আমি এটা কিনব তখন তোমাকে আর তোমার ঘোড়াকে এখান থেকে যেতে হবে। এই জমি লিজ নেওয়া, মালিক এটা বিক্রি করবেন না। মোহন হাসল। মালিক আমেরিকায় থাকে এবং তার উপর দেনা আছে। আমি তার সাথে কথা বলে নিয়েছি, 2 সপ্তাহের মধ্যে সে কাগজে সই করে দেবে। তার সাথে আসা 2জন লোক আস্তাবলের দিকে এগোল। নন্দিনী নড়ল না। যদি তোমরা ওই ঘোড়াটাকে ছোঁ, তবে আমি পুলিশ ডাকব। কোন ফোন দিয়ে? উকিলের খরচ মেটানোর মতো কোনো টাকা দিয়ে? মোহন তার মুখের খুব কাছে চলে এলো। আমার কথা মন দিয়ে শোনো, ওই জানোয়ারটা আমার হবেই, ভালো পথে বা খারাপ পথে, সেটা তুমি ঠিক করো। পিছন থেকে এক আওয়াজ তাকে থামিয়ে দিল। বিটিয়া আগেই ঠিক করে নিয়েছে, আর আপনারা এখন এখান থেকে চলে যাবেন। ওটা কিশোর কাকা ছিলেন, এবং তার 2 হাতে একটি মরচে ধরা কোদাল ছিল। তার চোখগুলো, যা সাধারণত দয়ালু থাকত, এখন পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। মোহন বুড়োকে অবজ্ঞার চোখে দেখল। তোমারও রহস্য আছে কিশোর কাকা, আমাকে ওগুলো মনে করিয়ে দিতে বাধ্য করো না। আমার রহস্য আমারই থাক, আর এই পরিবারেরই থাক। এখান থেকে যান, এর আগে যে আমি এমন কিছু করে ফেলি যার জন্য আমাদের 2জনকে পস্তাতে হয়। সেকেন্ডগুলো গড়িয়ে গেল, শেষমেশ মোহন পিছিয়ে গেল। 2 সপ্তাহ ছোট বোন, তারপর তুমি বা ওই বুড়ো, কেউ আমাকে আটকাতে পারবে না। সে তার ট্রাকে উঠে পড়ল এবং ধুলোর মেঘ উড়িয়ে চলে গেল। নন্দিনী কিশোর কাকার দিকে তাকালো। আপনার সম্পর্কে ওর কাছে কি রহস্য আছে? কিশোর কাকা কোদালটি নিচে রাখলেন। তার হাত কাঁপছিল। পুরনো রহস্য বিটিয়া, যখন আমি অন্যরকম মানুষ ছিলাম। এমন রহস্য যা আমাকে ধ্বংস করে দিতে পারে। এক তপ্ত দুপুরে যখন সে তুফানের খুর পরিষ্কার করছিল, নন্দিনী পিছনের বাম দিকের নালটিতে অদ্ভুত কিছু দেখল।
কিছু চিহ্ন ছিল যা ঘর্ষণের দাগের মতো মনে হচ্ছিল, কিন্তু ভালো করে দেখলে বোঝা যাচ্ছিল যে সেগুলোর আকার এতটাই সুশৃঙ্খল যে তা আকস্মিক হতে পারে না। সে একটি তারের ব্রাশ এবং একটি ভিজে কাপড় নিয়ে এলো। সাবধানে সে নালের ওপরটা ঘষতে শুরু করল। মরচে আর নোংরা ধীরে ধীরে সরে গেল। নিচে সূক্ষ্মভাবে খোয়াই করা রেখা, সংখ্যা এবং অক্ষর ফুটে উঠল। নন্দিনীর মনে হল তার হৃৎস্পন্দন থমকে গেছে। সে পরিষ্কার করা চালিয়ে গেল যতক্ষণ না পুরো লেখাটি দেখা গেল। NBI 1098772458319141, একটি কোড এবং এমন কিছু সংক্ষিপ্ত নাম যা তার কাছে পরিচিত লাগছিল, কিন্তু সে চিনতে পারছিল না। সে কিশোর কাকার কাছে দৌড়ে গেল, যিনি জমির অন্যদিকে বেড়া মেরামত করছিলেন। কিশোর কাকা, এটা দেখুন। বুড়ো খুঁড়িয়ে খুঁড়িয়ে কাছে এলেন। যখন তিনি নালটি দেখলেন তখন তিনি ফ্যাকাশে হয়ে গেলেন। হে ভগবান, তিনি ফিসফিস করে বললেন, আপনি এটা খুঁজে বের করেছেন? এটা কি কিশোর কাকা? NBI 10987-এর মানে কি? কিশোর কাকা তাকে স্বস্তি এবং ভয়ের এক মিশ্র অনুভূতি নিয়ে দেখলেন। ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়া, মুম্বাই শাখা, 1987-এ প্রতিষ্ঠিত। তোমার বাবার সেখানে একটি ব্যক্তিগত লকার ছিল। তার এবং আমার বাদে কেউ সেটির অস্তিত্ব সম্পর্কে জানত না। ওই লকারে কি আছে আমি জানি না, তিনি আমাকে কখনো বলেননি। তিনি শুধু আমার কাছে ওয়াদা করিয়েছিলেন যে যদি তার কিছু হয় তবে আমাকে এটা নিশ্চিত করতে হবে যেন তুমি ওটা নিজেই খুঁজে বের করো এবং অন্য কেউ যেন এর ব্যাপারে জানতে না পারে। নন্দিনী নালটির দিকে তাকালো, তারপর কিশোর কাকার দিকে, তারপর দিগন্তের দিকে যেখানে সূর্য ডুবছিল। আমাকে মুম্বাই যেতে হবে। একা যেও, কাউকে কিছু বলো না। আর বিটিয়া, কিশোর কাকা তার শক্ত হাত দিয়ে নন্দিনীর হাত ধরলেন। সাবধান থেকো, ওই লকারে যা কিছু আছে তা তোমার জীবন ভালো বা খারাপভাবে বদলে দিতে পারে। সেই রাতে নন্দিনী ঘুমাতে পারল না এবং টিন শেড ঘরের মেঝেতে টর্চ জ্বালিয়ে বসে রইল। তার কাছে এক টুকরো কাগজ ছিল যাতে সে নালের নম্বরগুলো লিখে নিয়েছিল। সে ওগুলো 100 বার পড়ল, একটি প্যাটার্ন খোঁজার চেষ্টা করছিল। NBI 10987, ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়া, মুম্বাই শাখা, 10987। এটা তো সে আগেই জানত, কিন্তু পরের নম্বরগুলো 7425831941, একটি সমন্বয়, একটি অ্যাক্সেস কোড নাকি স্থানাঙ্ক? সে কিশোর কাকার পুরনো ফোনটি নিল, যার স্ক্রিনে ফাটল ছিল এবং ব্যাটারি কয়েক ঘন্টায় চলত, কিন্তু ইন্টারনেট সার্চ করার কাজ চলে যেত। সে ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়া, মুম্বাই শাখা 10987 টাইপ করল এবং পেজ লোড হওয়ার অপেক্ষা করল। ফলাফল নিশ্চিত করল যা কিশোর কাকা বলেছিলেন, শাখাটি অস্তিত্বশীল ছিল। এটি শহরের ঐতিহাসিক কেন্দ্রের এক পুরনো বিল্ডিং ছিল, যা উচ্চপদস্থ গ্রাহকদের প্রাইভেট লকার পরিষেবা দেওয়ার জন্য পরিচিত ছিল। এটি এমন এক জায়গা ছিল যেখানে মানুষ সেই সব জিনিস রাখত যা তারা চায় না কেউ খুঁজে পাক। নন্দিনী আস্তাবলের দিকে তাকালো, যেখানে তুফান ঘুমাচ্ছিল। তার বাবা ঠিক তাই করেছিলেন। তথ্য একটি নালের ওপর খোদাই করেছিলেন। তিনি ওটা এমন এক ঘোড়ার মধ্যে লুকিয়েছিলেন যাকে কেউ স্পর্শ করতে চাইত না। তার বিশ্বাস ছিল যে কেবল নন্দিনীর মধ্যেই ওটা খুঁজে পাওয়ার ধৈর্য থাকবে। আপনি ওখানে কি লুকিয়ে রেখেছেন বাবা? সে অন্ধকারে ফিসফিস করে বলল। এমন কি জরুরি ছিল যে আপনাকে ওটা সবার থেকে লুকিয়ে রাখতে হলো? পরের দিন সূর্য ওঠার আগেই নন্দিনী প্রধান রাস্তা পর্যন্ত হেঁটে গেল এবং মুম্বাই যাওয়ার বাসের অপেক্ষা করতে লাগল। তার পকেটে কাগজে লেখা নম্বরগুলো ছিল। কিশোর কাকা তাকে 300 টাকা ধার দিয়েছিলেন এবং তার বাবার একটি পুরনো ছবি তার কাছে ছিল, যা সে সবসময় নিজের কাছে রাখত। যাত্রাটি 4 ঘন্টার ছিল। 4 ঘন্টা এটা ভাবার জন্য যে সবকিছু কতটা ভুল হতে পারত এবং যদি ওই লকারে যা কিছু আছে তা সত্যি হয় তবে সবকিছু কতটা বদলে যেতে পারত। ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়া ছিল গোলাপি বেলে পাথরের একটি ভবন, যাতে মোটা স্তম্ভ এবং লোহার কারুকার্য করা দরজা ছিল। এটি অন্য কোনো যুগের মনে হচ্ছিল, এমন এক জায়গা যেখানে রহস্য কাগজে রাখা হতো এবং প্রতিশ্রুতি এখনও কোনো মানে রাখত। নন্দিনী ভিতরে ঢুকল। তার মনে হচ্ছিল সে যেন সেখানে বেমানান। তার পোশাকে কাদা লেগেছিল, জুতো ছিঁড়ে গিয়েছিল, চুলগুলো আলগাভাবে বেনি করা ছিল। চামড়ার সোফায় অপেক্ষারত মানুষেরা তাকে এমনভাবে দেখছিল যেন সে এক অনধিকার প্রবেশকারী। সে রিসেপশনিস্টের কাছে গেল, এক তরুণী যার নখগুলো নিখুঁত ছিল এবং মুখ ভাবছিল নিস্পৃহ। নমস্কার, আমি একটি ব্যক্তিগত লকার সম্পর্কে তথ্য নিতে এসেছি। রিসেপশনিস্ট তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে? না, কিন্তু আমার কাছে একটি অ্যাক্সেস কোড আছে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি আপনাকে সাহায্য করতে পারবো না এবং আপনি আগামী সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। কোডটি হল NBI 10987।
তারপর 7245831941। রিসেপশনিস্ট ভ্রু কুচকাল। সে তার কম্পিউটারে কিছু টাইপ করল। তার মুখভঙ্গি বদলে গেল। এক পলক দাঁড়ান। সে নিচু স্বরে ফোন করল। সে ফোন নামিয়ে রাখল এবং নন্দিনীকে অন্য চোখে দেখল। কেউ আপনার সাথে দেখা করতে নিচে আসবে, দয়া করে বসুন। নন্দিনী ৩ ঘন্টা অপেক্ষা করল। মানুষ আসা যাওয়া করছিল। কেউ তাকে জল দিল না বা কি হচ্ছে তাও বুঝিয়ে বলল না। তার মনে হচ্ছিল এটা বোধহয় একটা ভুল ছিল। ঠিক তখনই একজন বয়স্ক ব্যক্তি একদিকের দরজা দিয়ে এলেন। তিনি একটি ধূসর রঙের স্যুট এবং গাঢ় রঙের টাই পরেছিলেন, এবং তার মধ্যে এমন এক প্রশান্তি ছিল যা কেবল অনেক কিছু জানার মাধ্যমেই আসে। নন্দিনী বিটিয়া? হ্যাঁ, আমি ম্যানেজার গুপ্তা, বিশেষ পরিষেবা বিভাগের দায়িত্বে আছি। দয়া করে আমার সাথে আসুন। তিনি তাকে একটি লম্বা করিডোর দিয়ে নিয়ে গিয়ে একটি লিফটে উঠলেন, যা বেসমেন্টে যাচ্ছিল। যখন তারা নিচে নামছিলেন তখন লোকটি তার দিকে না তাকিয়েই কথা বলছিলেন। এই অ্যাকাউন্টটি ৩০ বছর ধরে সক্রিয় আছে। প্রতি মাসে ঠিক সময়ে পেমেন্ট করা হয়েছে। আজ পর্যন্ত কেউ এটার দাবি করেনি, কখনো না। নির্দেশ খুব সুনির্দিষ্ট ছিল। কেবল সেই ব্যক্তি যে সম্পূর্ণ কোড সশরীরে উপস্থিত হয়ে দেখাবে সেই এটি ব্যবহার করতে পারবে। কোনো ব্যতিক্রম নেই। লিফটের দরজা খুলে গেল। তাদের সামনে সংখ্যা লেখা অনেক লকারওয়ালা একটি করিডোর ছিল। স্বাগতম নন্দিনী বিটিয়া। ভিতরে যা কিছু আছে তা আপনার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। লকার নম্বর 10047 নন্দিনীর কল্পনার চেয়ে ছোট ছিল। একটি মোটা স্টিলের দরজা, যাতে কম্বিনেশন লক এবং একটি কি লিডার ছিল। ম্যানেজার গুপ্তা তাকে 7245831941 নম্বরটি দেওয়ার নির্দেশ দিলেন। একটি ধাতব শব্দ হল। দরজাটি পুরনো বাতাসের এক দীর্ঘশ্বাসের মতো খুলে গেল। ভিতরে একটি ছোট বাক্সের আকারের ধাতব বাক্স ছিল। ওটা ধুলোয় ঢাকা ছিল, যেন কয়েক দশক ধরে কেউ ওটা ছোঁয়নি। তার পাশে একটি হলুদ খাম এবং একটি কালো চামড়ার নোটবুক ছিল। আমি আপনাকে একা ছেড়ে যাচ্ছি, গুপ্তা বললেন। যতটা সময় দরকার নিয়ে নিন। যখন হয়ে যাবে তখন দরজার পাশে লাল বোতামটি টিপবেন। নন্দিনী তার চলে যাওয়ার অপেক্ষা করল। লকারের ভেতরটা পুরোপুরি নিস্তব্ধ ছিল, যেন বাইরের পৃথিবীর অস্তিত্বই শেষ হয়ে গিয়েছিল। সে প্রথমে খামটি খুলল। ভেতরে হাতে লেখা একটি চিঠি ছিল। হাতের লেখাটি তার বাবার ছিল। সে তা তৎক্ষণাৎ চিনে ফেলল। নন্দিনী, যদি তুমি এটা পড়ছ, তবে তার মানে হলো তুমি সেটাই করেছ যা আমি তোমাকে করতে বলেছিলাম। তুমি তুফানের দেখাশোনা করেছ যখন সবাই তাকে তুচ্ছ জ্ঞান করেছিল। তুমি সেটা খুঁজে বের করেছ যা আমি তোমার জন্য লুকিয়ে রেখেছিলাম। এই বাক্সে যা কিছু আছে তা তোমার অধিকার। রক্ত দিয়ে নয়, আইন দিয়েও নয়, বরং তুমি কে সেই কারণে। এগুলো ভালো কাজে ব্যবহার করো, এবং যখন তুমি তোমার দাদাদের ব্যাপারে সত্যটা জানতে পারবে তখন ঘৃণাতে নিজের ওপর জয়ী হতে দিও না। ঘৃণা একটি খাঁচা, আর তুমি মুক্ত হয়ে জন্মেছ। তোমার বাবা তোমাকে ভালোবাসেন। অশ্রুতে তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। সে গভীর শ্বাস নিল এবং ধাতব বাক্সটি খুলল। ভেতরে ফোল্ডার ছিল। ডজন ডজন ফোল্ডার আইনি দলিলে ঠাসা ছিল। অফিসিয়াল সিলমোহর দেওয়া বিক্রয় চুক্তি, নোটারি রেজিস্ট্রেশন। নন্দিনী সেগুলোকে এমনভাবে উল্টে পাল্টে দেখতে লাগল যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সম্পত্তি। 5 আলাদা রাজ্যে 17টি সম্পত্তি। জমি, গুদাম, মুম্বাইতে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং, নাসিকে একটি ফার্ম হাউস, গুজরাটে বাণিজ্যিক এলাকা। সবকিছু ঘাঁটি কি বিরাসাত প্রাইভেট লিমিটেড নামক একটি কোম্পানির নামে ছিল, যার একমাত্র উত্তরাধিকারী সেই ছিল যে লকারের মূল কোডটি জমা দেবে। নন্দিনী মনে মনে দ্রুত হিসাব করল। সব মিলিয়ে এগুলোর মূল্য 100 কোটিরও বেশি ছিল। কিন্তু কালো চামড়া নোটবুকটি এখনও বাকি ছিল, এবং নোটবুকটি ছিল একটি ডায়েরি। প্রথম লেখাটি 15 বছর আগের তারিখের ছিল। শেঠ ধনরাজ সিংহের হাতের লেখা প্রথমে মজবুত ছিল, কিন্তু যত পাতা এগোতে লাগল তা তত বেশি কাঁপতে থাকল। নন্দিনী শুরু থেকে পড়তে লাগল। 12 মার্চ। আজ আমি জানতে পারলাম যে রাজেশ 3টি ব্যাংক নথিতে আমার জাল স্বাক্ষর করেছে। সে আমার অনুমতি ছাড়াই মূল অ্যাকাউন্ট থেকে 20 লাখ টাকা তুলেছে। আমার কাছে জাল স্বাক্ষর করা মূল নথিগুলো আছে। একজন বিশেষজ্ঞ সেগুলো পরীক্ষা করেছেন এবং নিশ্চিত করেছেন যে এটি আমার হাতের লেখা নয়। আমি এখনই ওর মুখোমুখি হব না। আমি দেখতে চাই ওর উচ্চাকাঙ্ক্ষা কোথায় গিয়ে থামে। নন্দিনীর হাত কাঁপছিল। সে পড়া চালিয়ে গেল। 8 জুলাই। মোহন 3 বছর ধরে আমার অগোচরে গবাদি পশু বিক্রি করছে। নাসিকে ওর একজন গোপন খরিদ্দার আছে যে তাকে নগদে টাকা দেয়। আমি প্রতিটি লেনদেনের নথি তৈরি করেছি। ট্রাকের ছবি, ওর অফিসে পাওয়া রসিদ,
নাম প্রকাশ না করার শর্তে কর্মচারীদের দেওয়া বয়ান। আমার ছেলে আমাকে একটি ব্যাংকের মতো দেখে। সে জানে না যে ব্যাংক সবকিছুর রেকর্ড রাখে। নন্দিনী দ্রুত পাতা উল্টাল। একের পর এক প্রতারণা জমা হতে থাকল। রাজেশ, মোহন এবং তারপর ৩ সেপ্টেম্বর। প্রিয়ার বিষয়টি আমাকে সবথেকে বেশি কষ্ট দেয়। যখন ওর মায়ের আলঝাইমার হলো, তখন সে একাই মায়ের সাথে দেখা করতে শুরু করল। আমি ভেবেছিলাম ওটা মেয়ের ভালোবাসা, কিন্তু কাল আমি কিছু দলিল পেলাম। প্রিয়া ওর মাকে দিয়ে সেই সব কাগজে সই করিয়েছে যখন তিনি নিজের নামও জানতেন না। সে লাখ লাখ টাকার গয়না হাতিয়ে নিয়েছে, যে গয়নাগুলো আমার স্ত্রী নন্দিনীকে দিতে চাইছিলেন। ও নিজের মাকেই লুট করল, আর ওর মায়ের মনেও নেই যে তাকে লুট করা হয়েছে। নন্দিনী এক মুহূর্তের জন্য ডায়েরিটি বন্ধ করে দিল। তার বাতাসের প্রয়োজন ছিল, কিন্তু সেই লকার রুমে কোনো জানলা ছিল না। সেখানে কেবল নিস্তব্ধতা আর এমন কিছু সত্য ছিল যা যে কোনো আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক ছিল। সে পড়া চালিয়ে গেল, কারণ তাকে সব জানতে হতো। কারণ তার বাবা নিশ্চয়ই কোনো কারণে এইসব লুকিয়ে রেখেছিলেন, এবং সেই কারণটি ওই নোটবুকের কোনো এক পাতায় ছিল। পরের পাতাগুলোতে বছরের পর বছর ধরে চালানো গোপন নজরদারির প্রমাণ ছিল। শেঠ ধনরাজ সিং ব্যক্তিগত গোয়েন্দা নিয়োগ করেছিলেন। তারা সব প্রমাণ জোগাড় করেছিলেন। তারা নিজের প্রতিটি বড় সন্তানের নামে একটি করে পুরো ডসিয়ার বা নথিপত্র তৈরি করেছিলেন। রাজেশ, ব্যাংক জালিয়াতি, নথিপত্র জাল করা, কর ফাঁকি, তাকে জেলে পাঠানোর জন্য যথেষ্ট তথ্য প্রমাণ ছিল। মোহন, গবাদি পশু চুরি, গোপন বিক্রয়, সন্দেহভাজন খরিদ্দারদের সাথে যোগাযোগ, সবকিছুর ছবি এবং বয়ানসহ নথিভুক্ত প্রমাণ ছিল। প্রিয়া, দুর্বল মানুষের মানসিক অবস্থা নিয়ে খেলা করা, অবৈধভাবে সম্পত্তি দখল, নিজের অসুস্থ মায়ের স্বাক্ষর জাল করা। কিন্তু সেখানে এমন একটি অংশ ছিল যা নন্দিনী আশা করেনি। একটি পাতা যেখানে একটি মরচে ধরা ক্লিপ লাগানো ছিল এবং লাল কালিতে লেখা ছিল, শেষে পড়ো। আপাতত সে ওটা এড়িয়ে গেল এবং ডায়েরির বাকি অংশ পড়তে লাগল। শেঠ ধনরাজ সিং লিখেছিলেন, আমি এই সবকিছু নিয়ে অনেক ভেবেছি যে কি করব। আমি তাদের সামনাসামনি জবাবদিহি করতে পারতাম, আমি তাদের প্রকাশ্যে ত্যায্যপুত্র করতে পারতাম, আমি তথ্য প্রমাণ পুলিশের কাছে পাঠাতে পারতাম, কিন্তু এতে পরিবারটি চিরতরে ধ্বংস হয়ে যেত। আর যদিও তারা এটার যোগ্য নয়, কিন্তু কেউ একজন আছে যে এর যোগ্য, নন্দিনী। ও এর ব্যাপারে কিছু জানে না। ও প্রতি সপ্তাহে আমার সাথে দেখা করতে আসত, জিজ্ঞাসা করত আমি কেমন আছি। আমি যখন ঘুমাতে পারতাম না, তখন ও আমাকে গান শোনাত। অন্য ৩ জন কেবল তখনই আসত যখন তাদের টাকার দরকার হতো, অথবা তারা এটা নিশ্চিত করতে আসত যে আমি এখনও উইলে তাদের নাম রেখেছি কিনা। নন্দিনী আসত কারণ ও আমাকে ভালোবাসত। নন্দিনীকে থামতে হলো। চোখের জল পাতাগুলোর ওপর পড়ছিল এবং পুরনো কালিকে লেপটে দিচ্ছিল। এই কারণেই আমি সবকিছু এইভাবে করার সিদ্ধান্ত নিলাম। অফিসিয়াল উইল ওই ৩ জনকে সেটাই দেবে যা তারা আশা করে, কিন্তু আসল উত্তরাধিকার সেখানে লুকানো থাকবে, যেখানে কেবল নন্দিনী সেটা খুঁজে পাবে। তুফানের মধ্যে, এই ফার্ম হাউসের একমাত্র প্রাণী যাকে প্রতারণা করা হয়েছিল এবং যার একটি দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত। নন্দিনী বুঝতে পারল। এরপর নন্দিনী ক্লিপ লাগানো সেই পাতায় পৌঁছাল। শেষে পড়ো শব্দগুলো তাকে যেন তখন থেকেই ডাকছিল, যখন সে ওগুলো প্রথমবার দেখেছিল। কিন্তু সে আগে পুরো প্রেক্ষাপট বুঝতে চেয়েছিল। এখন সে প্রস্তুত ছিল। সে সেই অংশটি খুলল এবং অন্যান্য লেখা থেকে আলাদা একটি লেখা পেল। হাতের লেখাটি অনেক বেশি কাঁপছিল, যেন শেঠ ধনরাজ সিং অনেক কষ্ট করে লিখেছেন। তারিখটি তার মৃত্যুর মাত্র ৬ মাস আগের ছিল। একটি সত্য আছে যা আমি ৪০ বছর ধরে লুকিয়ে রেখেছি। আমি জানি না এটা আমার কবরে নিয়ে যাওয়া উচিত নাকি এখানেই রেখে যাওয়া উচিত। কিন্তু যদি নন্দিনী এটা পড়ছে, তবে তার মানে হল আমি তার সিদ্ধান্তের ওপর নিজের চেয়েও বেশি ভরসা করি। নন্দিনীর মনে হল যেন বাতাস ঘন হয়ে এসেছে। যখন প্রিয়া জন্মেছিল তখন আমার সন্দেহ হয়েছিল। রাজেশ্বরী, আমার স্ত্রী, কয়েক মাস ধরে দূরে থাকছিলেন। তিনি প্রায়ই নিজের বাপের বাড়ির ফার্ম হাউসে যেতেন। তিনি বলতেন তার ভাবনার জন্য সময় চাই। তিনি যখন ঘোষণা করলেন যে তিনি অন্তঃসত্ত্বা, তখন সময়টি আমার গণনার সাথে মিল ছিল না। পরের লাইনগুলো অন্য কালিতে লেখা ছিল, যেন পরে যোগ করা হয়েছে। আমি যখন প্রিয়ার বয়স ২ বছর, তখন গোপনে একটি পরীক্ষা করিয়েছিলাম এবং ফলাফল স্পষ্ট ছিল। ও আমার জৈবিক কন্যা নয়। নন্দিনী ডায়েরিটি ফেলে দিল। তার হাত এতটাই কাঁপছিল যে সে ওটা ধরে রাখতে পারল না। প্রিয়া শেঠ ধনরাজ সিংয়ের মেয়ে ছিল না। তার বড় দিদি, যে তাকে সবথেকে বেশি অপমান করেছিল, যে নিজেকে সবথেকে শ্রেষ্ঠ মনে করত,
সে তাদের রক্তই বহন করছিল না। সে ডায়েরিটি তুলল এবং পড়া চালিয়ে গেল। আমি কখনো কিছু বলিনি। আমি ওকে নিজের মেয়ের মতো মানুষ করেছি, নিজের মেয়ের মতো ভালোবেসেছি। কিন্তু সে নিষ্ঠুর হওয়া বেছে নিল। এটা রক্ত থেকে আসে না, এটা আত্মা থেকে আসে। কিছু মানুষ অন্ধকারে জন্ম নেয় এবং আলো খুঁজে নেয়। কিছু মানুষ আলোতে জন্ম নেয় এবং অন্ধকার বেছে নেয়। প্রিয়া সেটাই বেছে নিল। পরের পাতাটি ছেঁড়া ছিল। কেবল একটি টুকরো বাকি ছিল, যাতে লেখা ছিল, আসল বাবা ছিলেন, বাকিটা উধাও হয়ে গিয়েছিল। নন্দিনী ব্যাংক থেকে 4 ঘন্টা পর বেরোল। তার কাছে একটি কাপড়ের ব্যাগে সব নথিপত্র, ডায়েরি আর তথ্য প্রমাণ ছিল। ম্যানেজার গুপ্তা তাকে একটি রসিদের স্বাক্ষর করালেন এবং নিজের ফোন নম্বর সহ একটি কার্ড দিলেন। যদি আপনার সম্পত্তির দাবি করার জন্য আইনি পরামর্শের প্রয়োজন হয়, তবে আমি আপনাকে একজন বিশ্বাসযোগ্য মানুষের কথা বলতে পারি। ধন্যবাদ, আমি ভেবে দেখব। সে মুম্বাইয়ের রাস্তায় লক্ষ্যহীনভাবে হাঁটতে লাগল। শহরটি তার চারপাশে নিজের ছন্দে চলছিল, কিন্তু সে এক অন্য জগতে ছিল, তার বাবার জগতে, যেখানে সত্যগুলো নালের তলায় লুকানো ছিল এবং উইলটি ছিল গল্পের অর্ধেক মাত্র। সে রাজেশের কথা ভাবল। লাখ লাখ টাকা যা সে চুরি করেছিল, অথচ আদর্শ ছেলে হবার ভান করছিল। সে মোহনের কথা ভাবল, চুরি করা গবাদি পশু, গোপন বিক্রি, হুমকি, যেভাবে সে নন্দিনীকে একটি বাধা হিসেবে দেখত। সে প্রিয়ার কথা ভাবল, নিজের অসুস্থ মায়ের থেকে চুরি করা গয়না, এবং এই সত্য যে সে শেঠ ধনরাজ সিংয়ের মেয়েও ছিল না, অথচ সে তা জানত না। আর সে নিজের কথা ভাবল, সবচেয়ে ছোট মেয়ে, যাকে সবাই নিকর্মা মনে করত, যে উত্তরাধিকার হিসেবে একটি বুড়ো ঘোড়া পেয়েছিল যখন তার দাদারা লাখ লাখ টাকা ভাগ করছিল। এখন তার কাছে আসল উত্তরাধিকার ছিল এবং প্রতিটি প্রতারণার প্রমাণ ছিল। প্রশ্ন ছিল, সে এই সব নিয়ে কি করবে? সে কি চুপ থাকতে পারত? চুপচাপ সম্পত্তির মালিকানা দাবি করে টাকা নিয়ে গায়েব হয়ে যেতে পারত, নাকি সে নিজের হকের দাবি জানাত এবং তার দাদাদের সত্যের মুখোমুখি করাত? ফেরার বাসের জন্য অপেক্ষা করতে করতে সে একটি সিদ্ধান্ত নিল। সে লুকাবে না, সে পালাবে না। সে প্রতিটি সম্পত্তি, প্রতিটি টাকা, প্রতি ইঞ্চি জমির দাবি করবে যা তার বাবা তাকে দিয়ে গিয়েছেন। আর যদি তার দাদারা যুদ্ধ চেয়ে থাকে, তবে তারা যুদ্ধই পাবে। নন্দিনী যে উকিলকে নিয়োগ করল, তার নাম ছিল রোহন মেহতা। তিনি যুবক ছিলেন এবং একটি বড় ল ফার্ম থেকে নতুন বেরিয়েছিলেন, যেখানে তিনি শিখেছিলেন যে আইনি ব্যবস্থা তাকেই পছন্দ করে যার কাছে সবথেকে বেশি ধৈর্য এবং সবথেকে ভালো প্রমাণ থাকে। যখন নন্দিনী তাকে লকারের নথিপত্র দেখাল, তখন তিনি প্রায় চেয়ার থেকে পড়ে যাচ্ছিলেন। এটা আসল, সবকিছু নোটারি করা। আমার বাবা এটা বছরের পর বছর ধরে তৈরি করেছেন। মেহতা একে একে সব দলিল পরীক্ষা করলেন। প্রতিটি পাতার সাথে সাথে তার চোখ আরও বড় হতে লাগল। আমরা 5টি আলাদা রাজ্যে কয়েকশো কোটি টাকার সম্পত্তির কথা বলছি, এবং সবকিছু আপনার নামে। ঘাটি কি বিরাসত প্রাইভেট লিমিটেড নামক একটি বাণিজ্যিক কোম্পানির মাধ্যমে আইনিভাবে প্রতিষ্ঠিত, যাতে আপনি একমাত্র বেনিফিশিয়ারি। আমি কি এটার দাবি করতে পারি? আপনি পারেন, এবং আপনার করা উচিত। প্রক্রিয়াটি সহজ। আমরা মূল নথি পেশ করব, অ্যাক্সেস কোডের সত্যতা যাচাই করা হবে এবং আনুষ্ঠানিকভাবে আপনার নামে ট্রান্সফার করা হবে। এতে কত সময় লাগবে? যদি কোনো বিরোধিতা না থাকে তবে কয়েক সপ্তাহ। কিন্তু মেহতা তাকে গুরুত্ব দিয়ে দেখলেন, আপনার দাদারা জেনে যাবেন। আমরা সম্পত্তিতে আপনার নাম রেজিস্ট্রি করলেই তাদের কাছে নোটিশ যাবে, এবং আপনি যেভাবে তাদের কথা বলছেন, তারা হাত গুটিয়ে বসে থাকবেন না। নন্দিনী রাজেশের কথা ভাবল। সাহায্যের ছলে দেওয়া সেই হুমকি, মোহনের কথা, কালো পিকআপ ট্রাকের সেই গুন্ডাদের সাথে, প্রিয়ার কথা, সেই শীতল অবজ্ঞা। তাদের জানতে দিন, আমি লুকাবো না। আপনি আমাকে একটি ডায়েরিও দেখিয়েছেন, যাতে গুরুতর অভিযোগ আছে, জালিয়াতি, চুরি, একজন অসুস্থ মানুষের ওপর মানসিক প্রভাব। আপনি কি সেটারও ব্যবহার করতে চান? নন্দিনী ইতস্তত করল। ডায়েরিটি ছিল তার সবথেকে শক্তিশালী চাল, কিন্তু সবথেকে বিপজ্জনকও। যদি সে ওটা ব্যবহার করে, তবে যুদ্ধটা পূর্ণরূপ নেবে। এখনই নয়, আমরা ওটাকে ব্যাকআপ হিসেবে রাখব। যদি তারা আগে হামলা করেন, তবে আমরা ওটা ব্যবহার করব। মেহতা মাথা নাড়লেন। বুঝেছি, আমরা সম্পত্তির রেজিস্ট্রেশন দিয়ে শুরু করব। তৈরি হয়ে যান নন্দিনী বিটিয়া, সামনে যা আসছে তা সহজ হবে না। 1 সপ্তাহ পর নোটিশগুলো রাজেশ, মোহন এবং প্রিয়ার বাড়ি পৌঁছাল। অফিসিয়াল নথিপত্র তাদের জানাচ্ছিল যে 5 রাজ্যে 17টি সম্পত্তি তাদের ছোট বোন নন্দিনী রাজপুতের নামে নিবন্ধিত হয়েছে, যে ঘাটি কি বিরাসত প্রাইভেট লিমিটেড কোম্পানির একমাত্র স্বত্বাধিকারী। রাজেশ সকাল 6টায় মোহনকে ফোন করল। দেখেছ কি এসছে?
দেখেছি। ও ওই সম্পত্তিগুলো পেল কোত্থেকে? বাবা তো কখনো কোনো কোম্পানির কথা বলেননি। আমি জানি না, কিন্তু আমি এর শেষ দেখে ছাড়ব। প্রিয়া প্রাতরাশ করার সময় নোটিশটি পেল। সে ওটা ৩ বার পড়ল। সে বিশ্বাসই করতে পারছিল না, এমন সব সম্পত্তি যার দাম তার উত্তরাধিকারের থেকেও বেশি, সেই নন্দিনীর হাতে, যাকে সবাই নিকর্মা ভাবত, আর যে উত্তরাধিকার হিসেবে একটি বুড়ো ঘোড়া পেয়েছিল। সেই বিকেলে ৩ ভাইবোন প্রধান ফার্ম হাউসে মিলিত হল। বাবার শেষ কৃত্যের পর এই প্রথমবার তারা একসাথে ছিল। এটা জালিয়াতি, প্রিয়া টেবিলে থাপ্পড় মেরে বলল। বাবা কখনো এমনটা করতেন না, ও নথিপত্র জাল করেছে। রাজেশ মাথা নাড়ল। আমি রেকর্ড চেক করেছি। ওই সম্পত্তিগুলো ২০ বছরেরও বেশি আগে কেনা হয়েছিল। নোটারিগুলো আসল, সিলগুলো অফিসিয়াল। তাহলে বাবা আমাদের সাথে মিথ্যা বলেছেন, মোহন বলল। তিনি আমাদের সামান্য কিছু দিয়েছেন, আর আসল সম্পদ পছন্দের একজনের জন্য লুকিয়ে রেখেছিলেন। আমরা কি করব? প্রিয়া জিজ্ঞাসা করল। রাজেশ এক গ্লাস হুইস্কি ঢালল। আমরা ওর নামে মামলা করব। আমরা অভিযোগ আনব যে বাবা ওই কোম্পানি তৈরির সময় মানসিক ভারসাম্যে ছিলেন না, এবং নন্দিনী তার শেষ মাসগুলোতে বাবাকে প্রভাবিত করে জালিয়াতি করেছে। আর যদি আমরা হেরে যাই? রাজেশ তার ভাইবোনদের দিকে শীতল নজরে তাকালো। আমরা হারব না। আর যদি আইনে কাজ না হয়, তবে বিষয়গুলো মেটানোর অন্যান্য উপায়ও আছে। ২ সপ্তাহ পর মুম্বাইয়ের আদালতে মামলা পৌঁছালো। রাজপুত দাদারা অভিযোগ করলেন যে নন্দিনী জালিয়াতি করেছে, একজন অসুস্থ মানুষকে প্রভাবিত করেছে এবং নথিপত্র জাল করেছে। তারা সম্পত্তির হস্তান্তর বাতিল করার এবং তার বিরুদ্ধে অপরাধমূলক তদন্ত করার দাবি জানালেন। নন্দিনী তুফানের দেখাশোনা করার সময় নোটিশটি পেল। সে আস্তাবলের পাশে দাঁড়িয়ে ওটা পড়ল। সন্ধ্যার আলো সেই শব্দগুলোর উপর পড়ছিল, যা তাকে একজন অপরাধী হিসেবে অভিযুক্ত করছিল। আমি জানতাম ওরা এমনটা করবে, সে কিশোর কাকাকে বলল যখন তিনি খাবার নিয়ে এলেন। আমার উকিল আমাকে সাবধান করেছিলেন। আপনি কি করবেন? লড়ব? আমি আর কি করতে পারি? কিশোর কাকা বস্তাগুলো মাটিতে রাখলেন এবং একটি পাথরের ওপর বসলেন। তাকে আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধ লাগছিল। বিটিয়া, একটা কথা আপনার জানা উচিত। আপনার দাদারা পরিষ্কার খেলা খেলেন না। রাজেশের সরকারে চেনা পরিচিত আছে। মোহন বিপজ্জনক লোকেদের চেনে, আর প্রিয়া সবথেকে ভয়ঙ্কর, কারণ ও পদক্ষেপ নেওয়ার আগে চিন্তা করে। আপনি কি আমাকে বলছেন যে আমি হার মেনে নিই? আমি আপনাকে বলছি সাবধান থাকতে। আপনার বাবা আপনাকে কেবল একটি উত্তরাধিকার দেননি, তিনি আপনাকে একটি যুদ্ধ দিয়েছেন, আর যুদ্ধে ভালো মানুষেরা মাঝে মাঝে হেরে যায়। নন্দিনী তুফানের ঘাড় চাপড়ে দিল। ঘোড়াটি ধীরে ধীরে ফোঁসফোঁস করল, যেন সে সব বুঝতে পেরেছে। আমার বাবা আমাকে এই যুদ্ধ দিয়েছেন কারণ তিনি জানতেন যে আমি এটা লড়তে পারব। যদি তিনি চাইতেন আমি হার মেনে নিই, তবে তিনি এই সব কিছু এমন একটি ঘোড়ার মধ্যে লুকিয়ে রাখতেন না, যাকে অন্য কেউ ছুঁতে পর্যন্ত চায় না। তিনি আমাকে বেছেছেন এবং আমি তাকে হতাশ করব না। সেই রাতে ফোনে নিজের উকিলের সাথে নথিপত্র পর্যালোচনা করার সময় নন্দিনীর মনে হলো যেন বাতাসে কিছু একটা বদলে যাচ্ছে, যেন দিগন্তে কোনো ঝড় আসছে। এমন এক ঝড় যা আসতে কয়েক মাস লাগবে, কিন্তু যখন আসবে তখন সবকিছু তছনছ করে দেবে। সেই প্রস্তুত ছিল। মুম্বাইয়ে সেই পুরনো আদালত কক্ষে পুরনো কাগজ আর ডিসইনফেক্টেন্টের গন্ধ আসছিল। নন্দিনী তার সবথেকে ভালো জামাকাপড়, একটি সাদা ব্লাউজ আর একটি গাঢ় রঙের স্কার্ট, যা সে একটি পুরনো বাজার থেকে কিনেছিল, পরে জলদি পৌঁছে গেল। তার উকিল রোহন মেহতা নথিপত্র ভর্তি একটি পোর্টফোলিও নিয়ে প্রবেশদ্বারে তার অপেক্ষা করছিলেন। তুমি কি প্রস্তুত? না, কিন্তু চলো। হলরুমটি অর্ধেক ভর্তি ছিল। অন্যদিকে তার ৩ ভাইবোন দামি স্যুট পরা এবং পরিপাটি চুলের এক লোকের সাথে প্রথম সারিতে বসেছিল। নন্দিনী সেই লোকটিকে চিনতে পারল। একজন এমন উকিল যে ১ ঘণ্টায় ততটা পারিশ্রমিক নেয় যা নন্দিনী ১ মাসে উপার্জন করতে পারে না। বিচারক ভেতরে এলেন এবং সবাই উঠে দাঁড়াল। তিনি একজন বয়স্ক মানুষ ছিলেন, যার মুখটা ক্লান্ত, কিন্তু চোখগুলো এমন ছিল যেন তিনি সবকিছু দেখেছেন। মামলা নম্বর ৮৭১৭, রাজপুত বানাম রাজপুত। জালিয়াতি, অসুস্থ মানুষকে প্রভাবিত করা এবং নথিপত্র জালিয়াতির মামলা। দাদাদের উকিল, যিনি নিজেকে উকিল ভার্মা হিসেবে পরিচয় দিলেন, প্রথমে কথা বললেন। হুজুর, আমার মক্কেলরা অভিযোগ করছেন যে নন্দিনী বিটিয়া তার বাবা শেঠ ধনরাজ সিং রাজপুতের বিগড়ে যাওয়া মানসিক অবস্থার সুযোগ নিয়ে তাকে দিয়ে এমন সব কাগজে সই করিয়েছেন যা কেবল তাকেই লাভবান করে। আমাদের কাছে পরিবারের কাছের মানুষদের বয়ান আছে যা নিশ্চিত করে যে শেঠ ধনরাজ সিং তার শেষ বছরগুলোতে আইনি সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় ছিলেন না। নন্দিনীর মনে হল তার রক্ত ফুটে উঠছে। তার বাবা শেষ মুহূর্ত পর্যন্ত সজ্ঞান ছিলেন, সেটা সে অন্য কারোর চেয়ে ভালো জানত। মেহতা শান্তভাবে উত্তর দিলেন, হুজুর, আলোচ্য সম্পত্তিগুলো ২০ বছরেরও বেশি আগে কেনা হয়েছিল, যখন শেঠ ধনরাজ সিং
সম্পূর্ণ মানসিকভাবে সুস্থ ছিলেন। সব নথি যথাযথভাবে নোটারি করা এবং রেজিস্ট্রি করা আছে। এই মামলার কোনো আইনি ভিত্তি নেই। বিচারক নোট নিলেন। উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করা হল। আমরা তথ্য প্রমাণ পেশ করার জন্য শুনানির দিন ধার্য করব। আপনাদের কাছে ৩০ দিন সময় আছে। ৩০ দিন? নন্দিনী বাইরে বেরোতে বেরোতে তার দাদাদের দেখল। রাজেশ হাসছিল, মোহন ঘৃণার চোখে তার দিকে তাকিয়েছিল, আর প্রিয়া ফিরেও তাকাল না। যুদ্ধ সরকারিভাবে শুরু হয়ে গিয়েছিল। উকিল ভার্মা নিয়ম মেনে চলে খ্যাতি পাননি। তিনি খ্যাতি পেয়েছিলেন এটা জেনে যে কখন নিয়ম ভাঙতে হয়। প্রথম শুনানির ৩ দিন পর তিনি মুম্বাইয়ের একটি গোপন রেস্তোরাঁয় প্রিয়ার সাথে দেখা করলেন। প্রিয়া এই সাক্ষাতের অনুরোধ করেছিল এবং তিনি তা গ্রহণ করেছিলেন, কারণ তিনি জানতেন যে মরিয়া খদ্দেররা ভালো টাকা দেয়। আমার সাক্ষী চাই, প্রিয়া সোজাসুজি বলল। এমন লোক যারা বয়ান দেবে যে আমার বাবা সেই সব দলিলে সই করার সময় মানসিকভাবে ঠিক ছিলেন না। ভার্মা তার কফির কাপে চুমুক দিলেন। সাক্ষীদের জন্য টাকা লাগে। টাকা কোনো সমস্যা নয়, তাহলে সাক্ষীরও অভাব হবে না। সে নিজের পকেট থেকে একটি নোটবুক বের করল। আমি এমন ৩ জনকে জানি যারা আপনাদের ফার্ম হাউসের কাছে কাজ করত। সঠিক অঙ্কের বিনিময়ে তাদের মনে পড়বে যে তারা শেঠ ধনরাজ সিংকে বিভ্রান্ত, উদ্দেশ্যহীন এবং নিজের সন্তানদের চিনতে অসমর্থ অবস্থায় দেখেছিলেন। আর যদি তাদের জেরা করা হয় বা ট্রেনিং দেওয়া হয়, তবে তারা জানে কি বলতে হবে আর কিভাবে বলতে হবে। তারা বছরের পর বছর ধরে এটাই করছে। প্রিয়া মাথা নাড়ল। এটা করো আর আরও কিছু জোগাড় করো। আমার নন্দিনীর ব্যাপারে কিছু চাই, এমন কিছু যাতে তাকে একজন সুযোগ সন্ধিনী আর ধুরন্ধর বলে মনে হয়, যা কিছু ওর বিশ্বাসযোগ্যতাকে শেষ করে দেয়। ভার্মা হাসল। ওটা একটু কঠিন। আমার তদন্ত অনুযায়ী আপনার বোনের ভাবমূর্তি একদম স্বচ্ছ। তার কখনো কোনো আইনি সমস্যা হয়নি, সে কখনো টাকা ধার নেয়নি, সে শেষ পর্যন্ত বাবার সেবা করেছে, কোনো কিছুর দাবি না রেখেই। তাহলে কিছু বানিয়ে নাও। উকিল নোটবুকটি ফেরত রেখে দিল। বানানোটা বিপজ্জনক, তবে আরেকটি পথ আছে যা আমি আগেও উত্তরাধিকার সংক্রান্ত মামলায় ব্যবহার করেছি। ওর পরিচয়ের উপর প্রশ্ন তোলা। যদি আমরা এটা প্রমাণ করতে পারি যে নন্দিনী আসলে শেঠ ধনরাজ সিংহের মেয়ে নয়, তবে সে উত্তরাধিকারের সব অধিকার হারিয়ে ফেলবে। প্রিয়া চুপ হয়ে রইল। এই ভাবনাটি সাহসী, ঝুঁকিপূর্ণ, হয়তো অবৈধ, কিন্তু যদি এটা কাজে দেয়, এটাই করো। সে শেষ পর্যন্ত বলল, যা কিছু করতে হয় করো। এক চাঁদহীন রাতে রাজেশ কিশোর কাকার বাগি এলো। সে তার পিকআপ ট্রাকটি প্রধান রাস্তা থেকে দূরে দাঁড় করালো এবং বাকি পথটুকু হেঁটে এলো, যাতে কেউ তাকে দেখতে না পায়। বুড়ো বারান্দায় বসে তামাক খাচ্ছিলেন। অন্ধকারের মধ্যে থেকে রাজেশকে বেরিয়ে আসতে দেখে তিনি অবাক হলেন না। শুভরাত্রি কিশোর কাকা। রাজেশবাবু, এত রাতে এখানে কি করছেন? ব্যবসা। রাজেশ না বলাই একটি প্লাস্টিকের চেয়ারে বসে পড়ল। তুমি আর আমি কখনো সোজাসুজি কথা বলিনি, কিন্তু আমার মনে হয় এখন সময় এসেছে সেটা করার। কিশোর কাকা তামাকের একটি লম্বা টান নিলেন। আমি শুনছি। আমি জানি তুমি আমার বোনকে সাহায্য করছো। তুমি তাকে তোমার পিকআপ ট্রাক ধার দিয়েছ, জমি পাইয়ে দিয়েছ, পরামর্শ দিচ্ছ। আমার এটা পছন্দ নয়। তোমার বাবা আমাকে বলেছিলেন ওকে সাহায্য করতে। আমার বাবা মারা গেছেন, আর মৃত মানুষেরা উপকারের বদলে কিছু দিতে পারে না। রাজেশ তার জ্যাকেটের পকেট থেকে একটি খাম বের করল, কিন্তু জীবিতরা পারে। সে খামটি টেবিলের ওপর রাখল। কিশোর কাকা ওটা ছুলেন না। ওটা কি? 2 লাখ টাকা তোমার জন্য। বিনিময়ে তুমি আদালতে আমাদের পক্ষে সাক্ষী দেবে। বলবে যে নন্দিনী বাবার ওপর চাপ সৃষ্টি করছিল। সে তাকে বিভ্রান্ত করেছিল যে তিনি কিসে সই করছেন তা তিনি জানতেন না। কিশোর কাকা তামাক নিভিয়ে দিলেন। আমি এমনটা করব না। রাজেশ সামনের দিকে ঝুঁকে এলো। তার গলা ফিসফিসানিতে বদলে গেল। আমি তোমার ছেলের ব্যাপারেও জানি কিশোর কাকা। ওকে যার জন্ম 30 বছর আগে গীতার গর্ভে হয়েছিল এবং যাকে তুমি শিশু অবস্থাতেই ছেড়ে দিয়েছিলে, সে এখন বড় হয়েছে এবং নাসিকে থাকে, আর সে জানে না যে তুমিই তার বাবা। কল্পনা করো সে কেমন প্রতিক্রিয়া দেবে যদি সে একটি বেনামি চিঠি পায় যা তাকে সত্যটা জানিয়ে দেয়। কিশোর কাকা ফ্যাকাশে হয়ে গেলেন। তার হাত কাঁপতে লাগল। তোমার হাতে ঠিক করার জন্য 1 সপ্তাহ সময় আছে। রাজেশ উঠতে উঠতে বলল, টাকা নাকি সম্মান, তুমিই বেছে নাও। নন্দিনী কিশোর কাকাকে আস্তাবলের পাশে বসে থাকতে দেখল। তার দৃষ্টি দিগন্তে হারিয়ে গিয়েছিল। সকাল 6টা বাজছিল এবং বুড়ো ঘুমাননি। তার চোখের নিচের কালো দাগ আর যেভাবে কাঁধ দুটো স্বাভাবিকের চেয়ে বেশি ঝুঁকেছিল, তা থেকে সব বোঝা যাচ্ছিল। কি হয়েছে? সে তার পাশে বসতে বসতে জিজ্ঞাসা করল। কিশোর কাকা উত্তর দিতে সময় নিলেন। যখন তিনি বললেন, তখন তার গলা ভেঙে গিয়েছিল। রাজেশ কাল রাতে এসেছিল। সে আমাকে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য টাকার টোপ দিয়েছিল, আর যখন আমি মানা করলাম তখন সে আমাকে আরও বড় কিছু দিয়ে হুমকি দিল। কি দিয়ে? বুড়ো চোখ বন্ধ করলেন। একটি অশ্রুবিন্দু তার কুচকানো গাল বেয়ে গড়িয়ে পড়ল। আজ থেকে 30 বছর আগে আমি আমার জীবনের সবথেকে বড় ভুলটি করেছিলাম।
আমার গ্রামের এক মহিলার সাথে আমার সম্পর্ক ছিল। তার নাম গীতা ছিল। সে তরুণী ছিল, সুন্দরী ছিল, আর আমি বিবাহিত ছিলাম। সে যখন অন্তঃসত্ত্বা হল, তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তাকে চলে যাওয়ার জন্য টাকা দিয়েছিলাম, আর কখনো কাউকে কিছু বলিনি। নন্দিনী চুপচাপ শুনছিল। ছেলেটি বাবা ছাড়াই বড় হয়েছে। গীতা 10 বছর আগে মারা গিয়েছে, আরও একা হয়ে পড়েছে। এখনও 30 বছরের এক যুবক যে নাসিকে থাকে। ও জানে না যে আমার অস্তিত্ব আছে। ও জানে না যে ওর বাবা একজন কাপুরুষ যে ওকে ত্যাগ করেছিল। নন্দিনী, রাজেশ ওকে সব বলে দেবে যদি আমি তোমার বিরুদ্ধে সাক্ষ্য না দিই। ও সেই ছেলেটির মায়ের ভাবমূর্তি নষ্ট করে দেবে। ওর মনে হয়তো কখনো নিজের বাবার সাথে দেখা করার যে আশা ছিল, রাজেশ তোমার সেই কলঙ্ককে তোমাকে ডুবিয়ে দেওয়ার জন্য ব্যবহার করবে। নন্দিনী বুড়োর হাত দুটি নিজের হাতের মধ্যে নিল। আমার কথা মন দিয়ে শুনুন, আপনি সত্য ছাড়া আর কোনো বয়ান দেবেন না। আর যদি রাজেশ নিজের হুমকি পূরণ করে, তবে আমরা একসাথে সেটার মোকাবিলা করব। আমি যা করেছি তার জন্য আমাকে ঘৃণা করবেন না। আমরা সবাই ভুল করি কিশোর কাকা। আসল বিষয় হলো আমরা তারপর কি করি। বুড়ো সজল চোখে তার দিকে তাকালেন। আপনার বাবা আপনার ব্যাপারে সঠিক ছিলেন। আপনি তাদের সবার মধ্যে সেরা। মোহন ধৈর্য হারিয়ে ফেলেছিল। মামলা মিটতে কয়েক মাস সময় লাগছিল। উকিলরা লাখ লাখ টাকা নিচ্ছিল। আর এদিকে নন্দীবী সেই জমিতে ওই অভিশপ্ত ঘোড়াটার সাথে থাকছিল, যার বহু বছর আগেই মরে যাওয়া উচিত ছিল। সে বিষয়টি নিজের হাতে নেওয়ার সিদ্ধান্ত নিল। এক ভোরে সে তার পিকআপ ট্রাকের পেছনে 2টি পেট্রোলের ক্যান নিয়ে গ্রামের প্রান্ত পর্যন্ত গেল। সে জমি থেকে দূরে গাড়ি দাঁড় করালো এবং ক্যান 2টি হাতে নিয়ে বাকি পথ গেল। টিন শেড ঘরটি যদি অন্ধকার ছিল, তবে আস্তাবল যেখানে নন্দিনী আর তুফান ঘুমাত, তা রাতের আকাশে খুব একটা দেখা যাচ্ছিল না। সে নিঃশব্দে কাজ শুরু করল। সে কাঠের দেওয়ালে চারধারে পেট্রোল ঢালল। সেই খুঁটিগুলোকে ভেজাল, যেগুলো অস্থায়ী ছাদটিকে ধরে রেখেছিল। সে এমন এক চিহ্ন রেখে দিল যা সব কিছুকে জুড়ে দিত। গন্ধটা তীব্র আর কটু ছিল, কিন্তু কেউ জেগেছিল না তা টের পাওয়ার জন্য। যখন সে কাজ শেষ করল, সে কয়েক মিটার পিছিয়ে গেল এবং পকেট থেকে দেশলাই বের করল। সে একটি কাঠি জ্বালাল। আগুনের শিখাটি 1 সেকেন্ডের জন্য তার মুখটা আলোকিত করল। এটা এই কারণে যে তুমি সেখানে ঢুকেছ যেখানে তোমাকে ডাকা হয়নি, ছোট বোন। সে কাঠিটি ছুঁড়ে দিল। আগুন যতটা আশা করেছিল তার চেয়ে অনেক দ্রুত ছড়িয়ে পড়ল। কয়েক সেকেন্ডের মধ্যে আগুন আস্তাবলটিকে ঘিরে ফেলল এবং দেওয়াল বেয়ে উঠতে লাগল। কালো ধোঁয়া তারাহীন আকাশে কুণ্ডলী পাকিয়ে উঠল। মোহন তার ট্রাকে দৌড়ে গিয়ে ইঞ্জিন চালু করল এবং হেডলাইট না জ্বালিয়েই কাঁচা রাস্তায় গাড়ি চালিয়ে দিল। পেছনের আয়নায় সে দেখল যে কমলা আভাটা দূরে বড় হচ্ছে। সে হাসল। যতক্ষণ না কেউ সাহায্য করতে আসত, ততক্ষণ অনেক দেরি হয়ে যেত। তুফান সব থেকে আগে জাগল। আস্তাবলের ফাটল দিয়ে ধোঁয়া ভেতরে ঢুকল আর ঘোড়াটি জোরে হিনহিনিয়ে উঠল। সে নিজের খুর দিয়ে দেওয়ালে আঘাত করছিল। শব্দে নন্দিনীর ঘুম ভেঙে গেল, যে এক কোণে পুরনো গদিতে ঘুমাচ্ছিল। সে চোখ খুলল আর দেখল তক্তাগুলোর ফাঁক দিয়ে কমলা আভা দেখা যাচ্ছে। সে উত্তাপ অনুভব করল। পেট্রোলের গন্ধ শুকল। আগুন। সে দ্রুত উঠে দাঁড়াল, কিন্তু ধোঁয়া ততক্ষণে জায়গাটা ভরে দিয়েছিল। তার কাশি পাচ্ছিল। সে নিজের মুখটা জামা দিয়ে ঢেকে দরজা খুঁজতে লাগল। আগুনের শিখা তাকে আটকে দিয়েছিল। আগুন পুরো আস্তাবলটিকে ঘিরে ফেলেছিল। তুফান পাগল হয়ে লাথি মারছিল এবং এমন এক আতঙ্কে ডাকছিল যা নন্দিনী আগে কখনো শোনেনি। সে তাকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু প্রাণীটি নিয়ন্ত্রণের বাইরে ছিল। শান্ত হও তুফান, শান্ত হও। ছাদটি মরমর করে উঠল। একটি জ্বলন্ত কাঠ তার থেকে মাত্র কয়েক সেন্টিমিটার দূরে খসে পড়ল। নন্দিনী চিৎকার করে উঠল। নন্দিনী পিছিয়ে গেল। তার মনে হচ্ছিল যেন দম বন্ধ হয়ে আসছে। তারপর সে বাইরে থেকে কড়া নাড়ার শব্দ শুনল। ধাতুর সাথে কাঠের সংঘাটার আওয়াজ আসছিল। কেউ আস্তাবলের পেছনের দেওয়াল ভাঙছিল। বিটিয়া, নিচে ঝুঁকে যাও। এটা কিশোর কাকা ছিলেন। বুড়ো নিজের ঘর থেকে আগুন দেখেছিলেন এবং একটি মরচে ধরা কুঠার নিয়ে ছুটে এসেছিলেন। তিনি তক্তাগুলোর ওপর বারবার আঘাত করতে থাকলেন, যতক্ষণ না বেরোনোর মতো যথেষ্ট গর্ত তৈরি হল। এখনই বাইরে এসো। নন্দিনী সেই গর্তের দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল। কিশোর কাকা তাকে জোরে বাহু ধরে টেনে নিলেন। বাইরে আসার সময় নন্দিনী কাশছিল। সে কাঁদছিল এবং খুব কষ্টে শ্বাস নিতে পারছিল। তুফান এখনও ভেতরে আছে।
কিশোর কাকা কিছু না ভেবেই আবার ভেতরে চলে গেলেন। কিছু সেকেন্ড পর ঘোড়াটি তার পিঠে আগুনের শিখা নিয়ে সেই গর্ত দিয়ে বাইরে বেরিয়ে এলো। বুড়ো তার পিছু পিছু আসছিলেন এবং আগুন নেভানোর জন্য একটি ভেজা কম্বল দিয়ে ঘোড়াটিকে আঘাত করছিলেন। নন্দিনী তুফানের কাছে হামাগুড়ি দিয়ে গেল এবং তাকে জড়িয়ে ধরল। প্রাণীটি তখন কাঁপছিল। তার পিঠে পোড়া দাগগুলো অনেক গভীর ছিল। পোড়া লোমের গন্ধ বাতাসে ভরে গিয়েছিল। ওরা এর মাসুল দেবে, সে ভাঙা গলায় ফিসফিস করে বলল। আমি আমার বাবার নামে শপথ করছি। পশু চিকিৎসক সকালে এলেন। তিনি গ্রামের এক যুবক ছিলেন, একজন প্রতিবেশী, যে খবর শুনেছিল এবং কারো ডাক ছাড়াই চলে এসেছিল। তিনি তুফানের পোড়া ক্ষতের চিকিৎসা করতে ৩ ঘন্টা সময় নিলেন, যখন নন্দিনী প্রাণীটির মাথা ধরে রেখেছিল যাতে সে স্থির থাকে। এ বেঁচে যাবে, তিনি শেষ পর্যন্ত একটি কাপড় দিয়ে হাত মুছতে মুছতে বললেন, কিন্তু দাগগুলো স্থায়ী হবে। পিঠের পুরো বাম অংশটি দাগযুক্ত হয়ে থাকবে। আমি দাগের পরোয়া করি না, আমি শুধু চাই ও বেঁচে থাকুক। ওর বিশ্রাম, ওষুধ এবং অন্তত 1 মাস প্রতিদিন ড্রেসিং করা দরকার। আমি আপনার জন্য সব প্রয়োজনীয় জিনিস রেখে যাচ্ছি, আপনাকে আমাকে কিছু দিতে হবে না। নন্দিনী অবাক হয়ে তার দিকে তাকালো। কেন? কারণ পুরো গ্রাম জানে যে আপনার দাদারা আপনার সাথে কি করছে, এবং আমাদের মধ্যে কেউ কেউ এখনও ন্যায় বিশ্বাস করি। পুলিশ 1 ঘন্টা পর এলো। 2 জন অফিসার পুড়ে যাওয়া আস্তাবলের অবশিষ্টাংশ পরীক্ষা করলেন, ছবি তুললেন এবং খালি পেট্রোলের ক্যান খুঁজে পেলেন, যা মোহন তাড়াহুড়ো করে পালানোর সময় ফেলে গিয়েছিল। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে, একজন অফিসার বললেন। পুরো সীমানায় দাহ পদার্থের চিহ্ন আছে। আপনার কি কোনো ধারণা আছে এটা কে হতে পারে? নন্দিনী ইতস্তত করল। সে জানত এটা মোহন ছিল, কিন্তু সরাসরি প্রমাণ ছাড়া অভিযোগ করলে আদালতে মামলা জটিল হতে পারত। আমার সন্দেহ আছে, কিন্তু আমাকে আনুষ্ঠানিক বয়ান দেওয়ার আগে আমার উকিলের সাথে কথা বলতে হবে। অফিসাররা মাথা নাড়লেন, তার বিবরণ নিলেন এবং তদন্ত করার প্রতিশ্রুতি দিলেন। সেই রাতে নন্দিনী তুফানের সাথে আস্তাবলের অবশিষ্ট অংশে শুয়ে রইল। সে তার বাবার সেই লরি বা ঘুমপাড়ানি গানটি ততক্ষণ গাইতে থাকল যতক্ষণ না প্রাণীটি চোখ বন্ধ করল। চাঁদের আলোয় ঘোড়াটির পিঠের পোড়া দাগগুলো চকচক করছিল। আমরা এটা জিতব, সে ফিসফিস করে বলল। তোমার জন্য, আমার বাবার জন্য এবং সেই সবার জন্য যাদের ওরা কষ্ট দিয়েছে, আমরা জিতব। আগুন লাগার 1 সপ্তাহ পর একজন অভিজাত মহিলা ট্যাক্সি করে সেই জমিতে পৌঁছালেন। তিনি একটি গাঢ় নীল রঙের পোশাক আর রোদ চশমা পরেছিলেন এবং একটি পার্স ধরেছিলেন, যার দাম সেই টিনশেড ঘরটির চেয়েও বেশি ছিল, যেখানে নন্দিনী এখন থাকছিল। নন্দিনী রাজপুতকে মহিলা নিজের চশমা খুললেন। তার চোখগুলো সবুজ ছিল, গায়ের চামড়া পরিষ্কার, আর মুখে ভয় ও দৃঢ় সংকল্পের এক মিশ্রণ ছিল। আমার নাম মীনা, আমি রাজেশের স্ত্রী। নন্দিনী সজাগ হয়ে গেল। তুমি যদি ওর পক্ষ নিয়ে এসে থাকো, আমি ওর পক্ষ নিয়ে আসিনি, আমি ওর বিরুদ্ধে গিয়ে এসেছি। মীনা চারদিকে একবার দেখে নিলেন, যাতে নিশ্চিত হওয়া যায় যে তারা একাই আছেন। আমরা কি ভেতরে কথা বলতে পারি? তারা টিনশেড ঘরে বসলেন। নন্দিনী তাকে জলের অফার দিল, তার কাছে কেবল এটাই ছিল। মীনা কোনো অভিযোগ ছাড়াই তা গ্রহণ করলেন। আমি তোমার দাদার সাথে 15 বছর ধরে বিবাহিত, তিনি শুরু করলেন। 15 বছর ধরে তার অপমান, তার বিশ্বাসঘাতকতা আর তার নোংরা কারবার সহ্য করছি। আমি এতদিন থেকে গিয়েছিলাম কারণ আমি ভয় পেতাম, নিজের সন্তানদের হারানোর ভয়, সম্বলহীন হয়ে যাওয়ার ভয়। কিন্তু ওরা তোমার সাথে যা করছে, ওই আগুন লাগানো, ওটা সীমা ছাড়িয়ে গিয়েছিল। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে মোহন আগুন লাগিয়েছিল? না, কিন্তু আমার কাছে আরও খারাপ কিছু আছে। মীনা নিজের পার্স থেকে একটি ফোন বের করলেন, রেকর্ডিং বা কথোপকথন, যা রাজেশ 6 মাস আগে করেছিল, যখন তোমার বাবা জীবিত ছিলেন। নন্দিনীর মনে হল যেন তার হৃৎপিণ্ড থেমে গেছে। কেমন কথোপকথন? রাজেশ একজন ডাক্তারের সাথে কথা বলেছিল। সে বিষয়গুলোকে ত্বরান্বিত করতে চেয়েছিল, যাতে তোমার বাবা দ্রুত মারা যান এবং সে তাড়াতাড়ি উত্তরাধিকার পেয়ে যায়। তুমি কি বলছো যে ডাক্তার মানা করে দিয়েছিলেন? তোমার বাবা সাময়িকভাবে সুস্থ হয়ে গিয়েছিলেন এবং কয়েক মাস পর স্বাভাবিকভাবেই মারা গিয়েছিলেন, কিন্তু অভিসন্ধি তো সেখানে ছিলই এবং আমার কাছে প্রমাণ আছে। মীনা ফোনটি টেবিলের ওপর রাখলেন। আমার গ্যারেন্টি চাই যে আমি যদি এটার ব্যবহার করি তবে তুমি আমাকে রক্ষা করবে। রাজেশ যেন আমার সন্তানদের কেড়ে নিতে না পারে আর আমাকে রাস্তায় দাঁড়াতে না পারে। তুমি কি আমাকে সেটা দিতে পারবে? নন্দিনী তার দিকে সরাসরি তাকালো। আমি তোমাকে কথা দিচ্ছি। নন্দিনী সেই রাতেই রেকর্ডিংটি শুনল। রাজেশের গলা স্পষ্ট ছিল। ডাক্তার, আপনি জানেন যে আমার বাবার জীবনের মান ভালো নয়। প্রতিটি অতিবাহিত দিন তার জন্য এবং সত্যি বলতে পরিবারের জন্য একটি অপ্রয়োজনীয় খরচ।
প্রক্রিয়াটি ত্বরান্বিত করার কিছু উপায় আছে, গোপনীয় উপায়। ডাক্তারের গলা সাবধানে উত্তর দিচ্ছিল, আপনি আমাকে যা বলছেন তা অবৈধ রাজেশবাবু, আমি এতে জড়াতে পারি না। আমি আপনাকে সরাসরি কিছু করতে বলছি না, শুধু অন্যদিকে তাকাতে বলছি। তাকে কিছু ওষুধ দেওয়া বন্ধ করতে বলছি। যদি কোনো জটিলতা হয় তবে হস্তক্ষেপ না করতে বলছি। আমি দুঃখিত, কিন্তু আমি শপথ নিয়েছি। প্রতিটি শপথের একটি দাম থাকে ডাক্তার। আমার নেই, অনুমতি দিন। রেকর্ডিংটি সেখানেই শেষ হয়ে গেল, কিন্তু আরও ছিল অন্যান্য কথোপকথন, যেখানে রাজেশ মোহনের সাথে বাবার সমস্যার বিষয়ে আলোচনা করছিল এবং বলছিল যে সবকিছু কতটা সহজ হয়ে যেত যদি তিনি একবারে মারা যেতেন। নন্দিনী ফোনটি বন্ধ করে দিল। তার বমি পাচ্ছিল। তার নিজের দাদা নিজের বাবার মৃত্যুকে ত্বরান্বিত করার চেষ্টা করেছিল। সে সফল হয়নি ঠিকই, কিন্তু উদ্দেশ্যটি নথিবদ্ধ ছিল। এটি কোনো পৈশাচিক আচরণের প্রমাণ ছিল। সে তার উকিলকে ফোন করল, মেহতা, আমার কাছে নতুন কিছু আছে, অনেক বড় কিছু। কতটা বড়? রাজেশকে ধ্বংস করার জন্য যথেষ্ট, কিন্তু আমাকে জানতে হবে এটা প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য কিনা। আমাকে পাঠিয়ে দিন, আমি আজ রাতেই এটা পর্যালোচনা করব। ফোন রাখার পর নন্দিনী টিন শেড ঘরের ভাঙা জানলা দিয়ে তারার দিকে তাকিয়ে রইল। তার বাবার মৃত্যু প্রাকৃতিক কারণেই হয়েছিল, ডাক্তাররা তা নিশ্চিত করেছিলেন। কিন্তু এটা জানা যে রাজেশ তার মৃত্যুর কামনা করছিল এবং ডাক্তারকে কেনার চেষ্টা করেছিল, সব কিছু বদলে দিয়েছিল। যুদ্ধ এখন শুধু টাকার জন্য ছিল না, এটি ছিল ন্যায়ের জন্য, শেঠ ধনরাজ সিংহের স্মৃতির জন্য, এবং সেই সব কিছুর জন্য যা তিনি চুপচাপ সহ্য করেছিলেন যখন তার সন্তানরা শকুনদের মতো অপেক্ষা করছিল। তথ্যপ্রমাণ পেশ করার শুনানির দিন মঙ্গলবার ধার্য ছিল। নন্দিনী মেহতা এবং প্রমাণিত দলিলে ঠাসা একটি ফোল্ডার নিয়ে পৌঁছাল। সে একটি কঠিন কিন্তু নিয়ন্ত্রণযোগ্য দিনের আশা করছিল। সে ভাবতেও পারেনি পরে কি হতে চলেছে। উকিল ভার্মা মেহতাকে তার প্রমাণ পেশ করার আগে বলার অনুমতি চাইলেন। হুজুর, গত শুনানিতে বাদীপক্ষ একটি তথাকথিত ডিএনএ বিশ্লেষণ পেশ করেছিলেন, যা আমার মক্কেলের বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিল। আমরা সেই দলিলটি পরীক্ষা করেছি এবং দেখেছি যে সেটি জাল। ভার্মা প্রতিবাদ করলেন, এটি ভিত্তিহীন একটি গুরুতর অভিযোগ। আমার কাছে ভিত্তি আছে। মেহতা একটি ফোল্ডার সচিবকে দিলেন। যে ল্যাবরেটরি থেকে ওই বিশ্লেষণ করা হয়েছিল বলে দাবি করা হয়েছিল, সেটি 2 বছর আগে বন্ধ হয়ে গিয়েছে। সেটির মালিক নথিপত্র জালিয়াতির জন্য সাজা কাটছেন, এবং আমাদের কাছে ব্যাংকের রেকর্ড আছে যা দেখায় যে ওই জাল বিশ্লেষণের পেমেন্ট শ্রীমতী প্রিয়া রাজপুতের নিয়ন্ত্রণাধীন একটি কোম্পানি থেকে করা হয়েছে। হলরুমে গুঞ্জন ছড়িয়ে পড়ল। প্রিয়া ফ্যাকাশে হয়ে গেলেন। এছাড়াও মেহতা চালিয়ে গেলেন, আমরা সংশ্লিষ্ট সকল পক্ষের একটি নতুন ডিএনএ বিশ্লেষণের অনুরোধ করছি। ফলাফল ইতিমধ্যেই ভারত সরকার অনুমোদিত একটি ল্যাবরেটরি দ্বারা সম্পন্ন করা হয়েছে। সেগুলো এই সিল করা খামের মধ্যে আছে। তিনি খামটি বিচারককে দিলেন, যিনি গুরুত্ব দিয়ে সেটি দেখলেন। বাদীপক্ষের কি কোনো আপত্তি আছে? ভার্মা তার মক্কেলদের দিকে তাকালেন। রাজেশ প্রায় অলক্ষ্যে মাথা নাড়ল। না হুজুর। তাহলে আমরা ফলাফলগুলো খুলব। বিচারক খামটি খোলার আগে মেহেদা আবার কথা বলার অনুমতি চাইলেন। হুজুর, একজন অতিরিক্ত সাক্ষী আছেন যিনি বয়ান দিতে চান। তার বয়ান বাদীদের আচরণের ধরন প্রতিষ্ঠা করার জন্য প্রাসঙ্গিক। সাক্ষীকে? মিনা রাজপুত, রাজেশ রাজপুতের স্ত্রী। রাজেশ হঠাৎ উঠে দাঁড়াল। আপত্তি, আমার স্ত্রী আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারেন না। বিবাহিত জীবনের বিশেষ অধিকার জালিয়াতি এবং গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। মেহতা শান্তভাবে উত্তর দিলেন। শ্রীমতী রাজপুত নিজের ইচ্ছায় এখানে এসছেন। বিচারক বিবেচনা করলেন। বয়ান গ্রহণ করা হল। সাক্ষীকে ডাকা হোক। মিনা একপাশের দরজা দিয়ে ভেতরে ঢুকলেন। তিনি রাজেশের দিকে তাকানো এড়িয়ে গেলেন। যখন তিনি সাক্ষীর কাঠগড়ার দিকে যাচ্ছিলেন, তার হাত কাঁপছিল। কিন্তু যখন সচিব তার থেকে শপথ নিলেন, তখন তার গলা মজবুত ছিল। শ্রীমতী রাজপুত, মেহতা শুরু করলেন, আপনি কি আদালতকে আপনার স্বামী এবং অন্যদের মধ্যে মৃত শেঠ ধনরাজ সিং রাজপুতের বিষয়ে হওয়া কথোপকথন বর্ণনা করতে পারেন? মিনা গভীর শ্বাস নিলেন। আমার স্বামী আমার শ্বশুরের মৃত্যুর 6 মাস আগে একজন ডাক্তারের সাথে কথা বলেছিলেন। তিনি তার মৃত্যুকে ত্বরান্বিত করার জন্য টাকার প্রস্তাব দিয়েছিলেন। ডাক্তার রাজি হননি, কিন্তু আমি সেই কথোপকথন রেকর্ড করে নিয়েছিলাম। হলরুমে হইচই পড়ে গেল। রাজেশ চিৎকার করছিল যে এটি মিথ্যা। মোহন ওঠার চেষ্টা করছিল, কিন্তু গার্ডরা তাকে আটকে দিল। প্রিয়া স্থির হয়ে বসেছিলেন, যেন তিনি শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছিলেন। আমার কাছে রেকর্ডিং আছে, মিনা চালিয়ে গেলেন। ওগুলো প্রমাণ করে যে আমার স্বামী দ্রুত উত্তরাধিকার পাওয়ার জন্য নিজের বাবার মৃত্যুকে ত্বরান্বিত করার চেষ্টা করেছিলেন। আমি এটাও জানি যে আমার দেবর মোহন কয়েক সপ্তাহ আগে আগুন লাগিয়েছিল, যা নন্দিনীকে প্রায় মেরে ফেলেছিল। বিচারক বারবার হাতুড়ি পিটলেন। অর্ডার, হলরুমে শান্তি বজায় রাখুন। যখন নিস্তব্ধতা ফিরে এলো, বিচারক রাজেশকে কঠোর চোখে দেখলেন। রাজেশবাবু, আপনি যা শুনলেন তা অত্যন্ত গুরুতর অভিযোগ। আমরা ডিএনএ ফলাফল খোলার প্রক্রিয়া চালাব এবং তারপরেই নতুন বিষয়গুলো খতিয়ে দেখব। বিচারক খুব ধীরে ধীরে সিল করা খামটি খুললেন।
হলরুমে পিন পতন নিস্তব্ধতা ছিল। নন্দিনী নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল। স্বাস্থ্যমন্ত্রক অনুমোদিত জাতীয় ফরেন্সিক জেনেটিক্স ল্যাবরেটরি দ্বারা পরিচালিত ডিএনএ বিশ্লেষণের ফলাফল নিম্নরূপ। তিনি জোরে পড়লেন, নন্দিনী রাজপুত, ধনরাজ সিং রাজপুতের সাথে ৯৯.৭% জেনেটিক সামঞ্জস্যের নিশ্চিতকরণ। সিদ্ধান্ত, জৈবিক পিতাকন্যা সম্পর্ক যাচাইকৃত। নন্দিনীর মনে হল যেন তার শ্বাস ফিরে এসেছে এবং অজান্তেই চোখের জল গড়িয়ে পড়ল। সে তার বাবারই মেয়ে ছিল, সবসময়ই ছিল। কিন্তু বিচারক এখনও শেষ করেননি। প্রিয়া রাজপুত, ধনরাজ সিং রাজপুতের সাথে জেনেটিক সামঞ্জস্য শূন্য। সিদ্ধান্ত, পক্ষগুলোর মধ্যে কোনো জৈবিক সম্পর্ক বিদ্যমান নেই। প্রিয়ার চিৎকার একটি চুরির মতো বাতাসে প্রতিধ্বনিত হল। সে নিজের আসন থেকে উঠে দাঁড়াল। তার মুখ বিকৃত হয়ে গিয়েছিল। এটা মিথ্যা! আমি তার মেয়ে! আমি সবসময় তার মেয়ে ছিলাম! অর্ডার! বিচারক হাতুড়ি পিটলেন। শ্রীমতী, নিজেকে নিয়ন্ত্রণে রাখুন, না হলে আপনাকে হল থেকে বের করে দেওয়া হবে। প্রিয়া হাঁটু গেড়ে বসে পড়লেন। তার শরীর কান্নায় কাঁপছিল, যা তিনি আর আটকানোর চেষ্টা করছিলেন না। বাবা আমাকে ভালোবাসতেন, তিনি কান্নার মধ্যে বারবার বলছিলেন। তিনি আমাকে অন্যদের মতোই দেখতেন, তিনি আমাকে কখনো কিছু বলেননি। রাজেশ আর মোহন নড়াচড়া না করে তাকে দেখছিল। তারা যা শুনল তা বোঝার চেষ্টা করছিল। তাদের দিদি, যে সবসময় ভাব দেখাত যে সে সবথেকে শ্রেষ্ঠ, সে আসলে তাদের রক্তের কেউ ছিল না। বিচারক গার্ডদের অপেক্ষা করলেন যাতে তারা প্রিয়াকে তার আসনে ফিরে যেতে সাহায্য করেন। উপস্থাপিত তথ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত রায় দিচ্ছে যে নন্দিনী রাজপুতের বিরুদ্ধে আনা জালিয়াতির মামলা খারিজ করা হল। ঘাঁটি কি বিরাসত কোম্পানির সম্পত্তি আইনগতভাবে নন্দিনী বিটিয়ার। তিনি এক মুহূর্ত বিরতি নিলেন। এছাড়াও রাজেশ, মোহন এবং প্রিয়া রাজপুতের বিরুদ্ধে নথিপত্র জালিয়াতি, পদ্ধতিগত প্রতারণা এবং খুনের চেষ্টার অভিযোগের তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা হেফাজতে থাকবেন। গার্ডরা ৩ ভাইবোনের কাছে পৌঁছাল। রাজেশ চিৎকার করছিল নিজের উকিলকে ডাকতে। মোহন ধস্তাধস্তি করছিল। প্রিয়ার মধ্যে আর প্রতিবাদ করার শক্তি ছিল না। নন্দিনী তাদের একে একে হাতকড়া পড়া অবস্থায় বাইরে যেতে দেখল। তার কোনো আনন্দ হল না, কেবল এক গভীর শূন্যতা অনুভব করল যেখানে আগে যন্ত্রণা ছিল। ৩ মাস পর নন্দিনী সেই ফার্ম হাউসে তুফানের পাশে বসেছিল, যা এখন তার ছিল। মামলাগুলো শেষ হয়ে গিয়েছিল। রাজেশ আর মোহন অপরাধমূলক অভিযোগের সম্মুখীন হয়েছিল, যা তাদের বছরের পর বছর জেলে রাখবে। প্রিয়া রাজ্য ছেড়ে কোথাও চলে গিয়েছিল। নিজের জন্ম পরিচয় নিয়ে সত্যের মুখোমুখি হওয়ার ক্ষমতা তার ছিল না। কিশোর কাকা পরিবারের মতো তার সাথে কাজ করছিলেন। মিনা সেই নিরাপত্তা পেয়ে গিয়েছিল যা নন্দিনী তাকে কথা দিয়েছিল, এবং রাজেশের থেকে দূরে সে এক নতুন জীবন শুরু করছিল। কিন্তু একটি কাজ নন্দিনী এখনও করেনি, এমন কিছু যা সে এই মুহূর্তটির জন্য জমিয়ে রেখেছিল। সে তার বাবার ডায়েরিটি বের করল এবং শেষ পাতাটি খুলল, যা সে এখনও পড়েনি, কারণ সে সবকিছু শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিল। শেঠ ধনরাজ সিংহের হাতের লেখা কাঁপছিল, যা বোঝাচ্ছিল যে তিনি এই শব্দগুলো একদম শেষ সময়ে লিখেছিলেন। নন্দিনী, যদি তুমি এটা পড়ছ বেটি, তবে তার মানে হলো তুমি সেটাই করেছ যা আমি আশা করেছিলাম। তুমি তুফানের দেখাশোনা করেছ যখন অন্য কেউ তা করতে চায়নি। তুমি সেটা খুঁজে বের করেছ যা আমি লুকিয়েছিলাম। তুমি তোমার দাদাদের সাথে লড়াই করেছ এবং জয়ী হয়েছ। কিন্তু আমি তোমাকে আরও কিছু বলতে চাই যা আমি কখনো কাউকে বলিনি। তোমার যখন ৩ বছর বয়স ছিল, তখন তোমার এমন জ্বর হয়েছিল যে ডাক্তাররা বলেছিলেন তুমি বাঁচবে না। আমি আমার জীবনে প্রথমবার হাসপাতালে ৩ রাত প্রার্থনা করে কাটিয়েছিলাম। আমি ভগবানের কাছে ওয়াদা করেছিলাম যে যদি তিনি তোমাকে বাঁচিয়ে দেন, তবে আমি আমার বাকি জীবন তোমার রক্ষায় উৎসর্গ করে দেব। তুমি বেঁচে গেলে, আর আমি আমার কথা রেখেছিলাম। আমি যা কিছু করেছি, লুকিয়ে রাখা সম্পত্তি, তথ্যপ্রমাণসহ ডায়েরি, তুফানের নাল, এই সব কিছু এটা নিশ্চিত করার জন্য ছিল যে কেউ যেন তোমার থেকে সেই অধিকার কেড়ে নিতে না পারে যার তুমি যোগ্য। আমি জানতাম আমার চলে যাওয়ার পর তোমার দাদারা তোমাকে ধ্বংস করার চেষ্টা করবে, এবং এই কারণেই আমি তোমাকে আত্মরক্ষার জন্য অস্ত্র দিয়েছিলাম। কিন্তু সবথেকে বড় সত্য কোনো দলিলে নেই, সেটি তুমি কে তার মধ্যে আছে। অন্য 4 জন আমার মৃত্যুর অপেক্ষা করছিল, তুমি আমার সুস্থ হওয়ার অপেক্ষা করছিলে। প্রতিবার যখন তুমি আমার সাথে দেখা করতে আসতে, তুমি আমাকে জিজ্ঞাসা করতে আমি কেমন আছি। এটা নয় যে আমি তাদের জন্য কতটা রেখে যাব। বেটি, এটাই একমাত্র উত্তরাধিকার যা সত্যি মূল্যবান। একটি এমন হৃদয় যা কিছু প্রত্যাশা না করে ভালোবাসতে জানে। বাকি সব কেবল কাগজ মাত্র। চিরকাল তোমার বাবা তোমাকে ভালোবাসেন। নন্দিনী ডায়েরিটি বন্ধ করল
এবং সেটি নিজের বুকে চেপে ধরল। তার গাল বেয়ে জল গড়িয়ে পড়ছিল যখন বিকেলের রোদ ফার্ম হাউসটিকে আলোকিত করে দিয়েছিল। তুফান একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে কাছে এলো। তার পিঠের পোড়া দাগগুলো সোনালি আলোয় চকচক করছিল। সে নিজের মাথা নন্দিনীর কাঁধে ঠেকিয়ে দিল, যেন সে ঠিক জানে নন্দিনীর এখন কী প্রয়োজন। আমরা এটা করে দেখিয়েছি, সে ফিসফিস করে ওর ঘাড় চাপড়ে দিল। বাবা আমাদের দুজনের ব্যাপারেই সঠিক ছিলেন। অন্য কেউ আমাদের চায়নি, কিন্তু আমাদের একে অপরকে আগলে রাখার জন্য আমরা দুজনেই যথেষ্ট ছিলাম। উপত্যকা থেকে হাওয়া বয়ে এলো সেই শস্যক্ষেতের সুগন্ধ নিয়ে, যা এখন তার ছিল। সেই মাটিতে কোথাও তার বাবা সমাহিত ছিলেন, সেই মানুষটি যিনি যাদের ভালোবাসতেন তাদের রক্ষার জন্য 40 বছর ধরে রহস্য লুকিয়ে রেখেছিলেন। নন্দিনী উঠল এবং ধীরে ধীরে তুফানের পিছু পিছু মূল ফার্ম হাউসের দিকে এগিয়ে গেল। অনেক কাজ বাকি ছিল। সম্পত্তিগুলোর ব্যবস্থাপনা করতে হতো, সিদ্ধান্ত নিতে হতো, একটি নতুন জীবন গড়তে হতো। কিন্তু ভেতরে যাওয়ার আগে সে শেষবারের মতো আকাশের দিকে তাকাল। ধন্যবাদ বাবা, সব কিছুর জন্য। হাওয়া তাকে একটি আদরের স্পর্শের মতো ধীরে ধীরে উত্তর দিল।